আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোস্তাফিজুর, সবাইকে স্বাগত জানাচ্ছি। আম, আপনারা জানেন যে ডিজিটাল ব্যবসার হাতেখড়ি নামক একটি আমরা প্রকল্প হাতে নিয়েছি। মূলত এই প্রকল্পের অধীনে লাইভ ক্লাসে প্রথম দিন আমরা বেসিক কিছু এন্ট্রি লেভেলের কথা শুনেছিলাম, আমাদের ভুলগুলোর কথা শুনেছিলাম, বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছিলাম যে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কোন কোন বিষয়গুলো আমরা ভবিষ্যতে শিখব কিংবা এই কোর্সের অধীনে শিখব। রুটিন শেয়ার করছিলাম কিংবা আনুষঙ্গিক যে বিষয়গুলো সেটা আমরা কথাবার্তা বলেছিলাম প্রথম দিন। আজকে আমরা সরাসরি টপিক ভিত্তিক যেহেতু শিখব, আমরা মাঝখানে অনেকগুলো দুর্যোগ কাটিয়ে আমরা আবার শুরু করতে যাচ্ছি এবং আমরা চেষ্টা করব আজকে স্পেসিফিক দুটো টপিকে অভিজ্ঞতা অর্জন করার। প্রথম টপিক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে আমরা যারা অনলাইনে বিজনেস করি কিংবা অনলাইনে যারা কিছু না কিছু করার চেষ্টা করছি, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং হোক, সেটা হতে পারে উদ্যোক্তা হোক, যাই হোক না কেন, তারা ব্যবসার ক্ষেত্রে কি করে ইউএসপি নির্ধারণ করতে পারি না, মানে ইউনিক সেলিং পয়েন্ট যদি আপনি বলেন, নির্ধারণ করতে পারি না। আবার প্রোডাক্ট কোথায় থেকে সোর্স করব, কোথায় থেকে নিলে আমার লাভ বেশি হবে, যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেগুলো করতে পারি না। অথবা হয়তোবা অনেক বোনেরা আছেন যারা ফিল্ড ওয়ার্ক করতে পারেন না, যে কোথায় গেলে আমি ভালো প্রোডাক্ট পাবো, ফার্স্ট হ্যান্ডের কাছে আমি কীভাবে প্রোডাক্টটা পাবো। এই জিনিসগুলো নির্ধারণ করতে না পারার কারণে 4-5টা হাত ঘুরে প্রোডাক্টটা নেওয়ার পর তার লাভটা কমে যায় আর কি। অন্যরা যেখানে কম্পিটিশন করে প্রাইস কমে দিতে পারে অথবা রেগুলার যে প্রাইস চলতেছে সে প্রাইসে তারা বেশি লাভ করে, সেখানে আপনি ওই প্রাইসে সেল করে 50 টাকা লাভ করতেছেন, যেখানে অন্যরা করতেছে 250 টাকা। তো এই যে একটা সিন্ডিকেট, এই যে একটা ব্যারিয়ার কিংবা এই যে একটা হচ্ছে বাধা, এই বাধাকে আমরা উতরে যাব কিভাবে, এই জিনিসটাই আজকের এই ক্লাসে আমরা শিখবো। তার মানে আমি ঝটপট বলে ফেলছি দুটো টপিক। 1 নম্বর টপিক হচ্ছে কিভাবে প্রোডাক্ট সঠিক উপায়ে সোর্স করবেন। 2 নম্বর সেটা হচ্ছে যে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট নির্ধারণ করবেন কিভাবে, সেই বিষয়টা আমরা আলোচনা করব। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। সোর্সিং বলতে আমরা কি বুঝি? সোর্স কি? সোর্স মানে আপনি হয় উৎপাদনকারী। সোর্স কারা করে, প্রথমে আগে সোর্স কারা করে এটাকে জানার চেষ্টা করি। নেট প্রবলেম তো তাই সমস্যা হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং থাকলেও গাছের আগায় চলে যান, নেটের সমস্যা। লাইভে যা শিখতে পারবেন রেকর্ডিংয়ে শিখতে পারবেন না। আর 99.99 মানুষ রেকর্ডিং থাকলেও ভালো করে রেকর্ডিং দেখে না, পুরো ক্লাস দেখে না। তাই লাইভে শিখতেছেন যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট। তো কি বলতেছিলাম, সোর্সিং কারা করে? যারা উৎপাদন করে না। আপনি কোনো কিছু বানান না, আপনি কোনো কিছু বানান না, তাই আপনি সোর্সিং করেন, উৎপাদন করেন না। আপনি কেন করেন? যে সোর্স করলে হয় কি, আপনি যেহেতু প্রোডাক্টটা বিক্রি করবেন, কারো কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতেছেন, 5 টাকায় কিনতেছেন, 8 টাকায় বিক্রি করতেছেন, এই যে 3 টাকা আপনার লাভ হলো। ব্যাপারটা এরকমই, খুব সিম্পল। এখন 5 টাকায় যে বিক্রি করতেছে সে কি লাভ করে আপনার কাছে বিক্রি করে নাই? অবশ্যই লাভ করছে, কিংবা সে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা তার হাতে রেখেই আপনাকে কিন্তু দিয়েছে, রাইট? সো এখন সোর্স যদি করতেই হয় তাহলে এমন জায়গায় সোর্স করা উচিত যিনি সরাসরি উৎপাদন করতেছেন, তাহলে তিনি কম রাখতে পারবেন, সেটা 10 পয়সা হলেও কম রাখতে পারবেন। বেশি অ্যামাউন্টের জিনিস নিলে 10 পয়সা কম মানেও মেলা টাকা কম, রাইট? তো সেই ক্ষেত্রে আপনারা একদম এক্স্যাক্টলি কিভাবে আপনারা মানে সোর্সের সন্ধানে মূল জায়গায় হিট করবেন, আমি কিছু অ্যালগোরিদম শিখাবো। এটা আমার নলেজ, এটা কোনো ধরা বাঁধা কোনো বই নাই যে এই জিনিসটা এইভাবে হচ্ছে ইয়া করতে হয়, মানে আবিধানিক কোনো বিষয় নাই। আমার নলেজটা আমি শেয়ার করবো যে আমি কীভাবে সোর্সের গোড়াতে যাই। ঢাকায় যাচ্ছি, গল্পে গল্প শিখবো, তাই না? আজকে বাইরে বৃষ্টিও হচ্ছে। এই আমার কফি হয় নাই কিন্তু, শুভ। কফি না দিলে কিন্তু জমবে না, গল্প জমতে হবে। গল্পের মাধ্যমেই আমরা শাকিব খান অপু বিশ্বাসের সাথে কেন প্রতারণা করলো, এটা মানুষের গল্পটা বেশিক্ষণ মনে থাকে, কারণ সে ভিউজুয়ালি দেখে, দেখার কারণে তার মগজে ঢোকে। আর এরকম ক্লাসগুলো বোরিং কেন হয়? কারণ স্যারেরা খালি বলে যায় বলে যায় বলে যায়, আর মাথার পুত দিয়ে যায় মাথার পুত দিয়ে যায়, তাহলে আর মনে থাকে না। তাই আমি গল্পে গল্প শুনবো আর কি। তো যেটা বলছিলাম সেটা হলো যে আমি ঢাকায় যাচ্ছি, পাশে আমার একজন মানে ভদ্রলোক, বয়স কত হবে, 40-45, তিনি যাচ্ছে। ওই ভদ্রলোকের সাথে
আমার সখ্যতা হয়ে গেল, আমি যেখানেই যাই সেখানে আমি একটু গুতা দেওয়ার চেষ্টা করি বাইরে, যে ভাই কেমন আছেন, কী খবর, কই যাচ্ছেন, নাম কি, হ্যাঁ কোথায় নামবেন, কি কাজ। কেউ কেউ আমাদের বাচাল বলে, আমাদের মতো যারা আছেন এখানে অনেকেই আছেন, এই আমার মতো কে কে আছে বলেন তো, কথা বেশি বলেন, কে কে আছেন এরকম যে সুযোগ পাইলেই কথা বলতে ছাড়েন না, এরকম কে কে আছেন, হাত তুলেন, হাত তুলেন, ওখানে হাত তোলা জায়গা আছে, আসি ভাই। আচ্ছা, অনেকেই আছেন আমার মতো, আসেন হাত, মানে এখন হাত তো আর মিলাতে পারবো না, মানে কম্পিউটারে হাত মিলাই দিই, চলেন। আবার আমার মতো ইন্ট্রোভার্টও অনেকেই আছেন। আচ্ছা, পিন করছে কি শাহিন হেলথ কেয়ার ক্লিক, ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, স্ক্রিন শেয়ার করেন না, এক্সপেরিমেন্ট করার সময় আছে বলেন। শাহিন ভাই, সুন্না হেলথ কেয়ার, সুন্না, হ্যাঁ ধন্যবাদ, এক্সপেরিমেন্ট করেন না, টিপা টিপি মানে বোরিং লাগতেছে মনে হয়, সেই জন্য আপনি একটু গুতাগুতি করতেছেন, ধুর কি কথা, একটু গুতাগুতি করে দেখি কোন জায়গায় কি ফাংশন। অবশ্য ওই হাত তুলতে গিয়ে উনি ওরকম করতে পারেন, হাতের মতো একটা চিহ্ন আছে ওই জায়গাতে করেন। গল্প বলতেছিলাম, ভদ্রলোকের নাম হচ্ছে রুমন, আপনারা রুমনের নামটা মনে রাখেন। তো আমি কি বলতেছিলাম, আমার মতো মানুষরা একটু কথা বেশি বলে, তবে কথার মধ্যে যুক্তি খুঁজে পাবেন, একটু ধৈর্য সহকারে শোনেন, অধৈর্য হয়েন না। রুমন ভাই বলতেছে যে ভাই আমি যাচ্ছি এক কাজে, আমার ব্যবসায়িক কাজে। তা আমি বললাম যে ভাই কি ব্যবসা কাজ, কিসের কাজ? তো বলতেছে যে ভাই আমি তো আসলে মানে হচ্ছে ওই মানে ওই বেড়া যেটা দেয়, বেড়া, বেড়া বলতে গেলে ধরেন আপনার একটা বড় জায়গা আছে, সেটা লোহার খাঁচার মতো ইয়া থাকে, বেড়া থাকে, এটা তো আমি বিক্রি করি। তো সেই ক্ষেত্রে এটা আমাদের ওখানেও তৈরি হয়, তবে ঢাকাতে নাকি এটা আরও উৎপাদন খরচটা কম। তো আমি যার কাছ থেকে তৈরি করে, যে যে মানে ইয়ার থেকে তৈরি করে নেই, তার কাছ থেকে ইদানিং খরচ বেশি পড়তেছে লোহার দাম বেড়ে যাওয়ার কারণে। তো সেই জন্য আমি ঢাকায় যাইতেছি যে কোন জায়গায় কম দামে এই খাঁচা পাওয়া যায় সেটা খুঁজতে। তা আমি চিন্তা করলাম যে আপনি ঢাকায় যাচ্ছেন একদম উদ্দেশ্যহীনভাবে, কোথায় বানান এটা তো আপনি জানেন না, এটা জানেন আপনি তো জানেন না। তো বলছে যে ভাই আমি আগে প্রথমে ওখানে থাকবো, একটা হোটেল ভাড়া করব, 500 টাকা বোর্ডিং টাইপের কিছু বোর্ডিং পাওয়া যায়, যে প্রত্যেক রাত 500 টাকা। তো বোর্ডিংয়ে উঠে যাব, তার মানে এক রাত থাকবো, সারাদিন ঢাকা খুঁজে বেড়াবো, একে ওকে জিজ্ঞেস করব। আর একটা তো গোছ হাটা, মাছ হাটা, তারপরে সবজি হাটা, এরকম জায়গা ভাগ করা থাকে না, যে কোন জায়গাতে মাছ বিক্রি হবে, কোন জায়গাতে। তো আমি ঢাকার ওরকম এলাকা জানি যেখানে লোহা লক্কর বিক্রি হয়, ওই জায়গাতে গিয়ে কাউকে জিজ্ঞেস করব যে ভাই এরকম খাঁচা কোথায় পাওয়া যায়, কোথায় তৈরি হয়। সেটা নিয়ে হয়তো বা একদিনে হবে না, 2 দিনে এই রোড নাম্বার দিয়ে কাল কল করে জায়গা মতো গিয়ে তার সাথে কথাবার্তা বলে চুক্তি করে আসবো, যেন পরে সে আমাকে মালটা পাঠায়। কথাটা কি বুঝছেন? সোর্সিংয়ের একটা গল্প বলতেছি আপনাদের, যে তার ট্র্যাডিশনাল ওয়েটা চালাচ্ছে। আপনি ঢাকায় যাচ্ছেন, আপনি তো জানেন না যে আপনি কার কাছে যাইতেছেন, না আছে নাম্বার, না আছে ঠিকানা, না আছে তথ্য, কিছুই নাই আপনার কাছে, কিন্তু তারপরেও আপনি ওর কাছে পৌঁছাবেন। কেমনে পৌঁছাবেন? ট্র্যাডিশনাল ওয়েটা কি? ধরেন আপনি নীলক্ষেতে যাবেন, এই প্রিন্টিং, তারপরে হচ্ছে প্যাকেজিং, তারপরে হচ্ছে যত ধরনের বইপত্র, কাগজ, এই সমস্ত জিনিসগুলোর আপনি পাহাড় পাবেন, ওখানে গেলেই আপনার হয়ে যাবে। এইটুকু কমন সেন্স তো আপনার থাকতে হবে, যে কোন জায়গায় কাপড় আছে, কোন জায়গায় গামছা আছে, কোন জায়গায় লুঙ্গি আছে, কোন জায়গায় এ আছে, কোন জায়গায় ওই আছে। এই জিনিসগুলো আপনার কমন সেন্স থাকতে হবে। কমন সেন্সেরও দরকার নাই। আমি এবার আপনাদের 4টা ওয়ে না 5-7টা হতে পারে, আমি র্যান্ডমলি বলবো এবং দেখাবো। আপনারা একটু কাইন্ডলি এগুলো নোট করে দিবেন এবং নোট করে গ্রুপে শেয়ার করবেন। যে ভালো করে লিখে শেয়ার করবে তার জন্য আমি পুরস্কার রাখবো। চলেন আমরা হাত ধোয়া নামে ফেলি, আমরা চলেন আমি শিখি যে আমার জিরো নলেজে আমি কীভাবে তথ্য বের করতে পারি। হাউ টু ফাইন্ড অ্যানি কাইন্ড অফ প্রোডাক্ট সোর্স। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি বিক্রয়.com এবং আরেকটা ওয়েবসাইটে যাব bdstall.com। এই জিনিস আল্লাহর ওয়াস্তে কোথাও কোনো জায়গায়, ইউটিউবেও কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আজকে আমি যা রেকর্ড করতেছি এর আগেও আমি কখনো রেকর্ড করি নাই। তার মানে আপনি কোথাও পাবেন না, এটা নিশ্চিত থাকেন। তাই মনোযোগ সহকারে শিখেন। আমি মনে হয় কোনো না কোনো একটা ভালো জিনিস আপনাকে শেখাতে যাচ্ছি, তাই মনোযোগ দেন। বিক্রয়.com-এ চলে আসছি। আপনি বিক্রি করেন মেয়েদের পোশাক, তাই ওমেন্স ফ্যাশন অ্যান্ড বিউটিতে চলে গেলাম। আপনার ইংরেজি বুঝতে দাঁত ভেঙে যায়, তাই বাংলা করে দেন, কারণ আপনি বাংলা করলেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে চেষ্টা করবেন ইংরেজিতে সার্চ দিতে, তাতে করে ভালো রেজাল্ট পাওয়া যায়। ইংরেজিতে চলে গেলাম, মেয়েদের সৌন্দর্য চলে আসলো, শীতের পোশাক, ওয়েস্টার্ন পোশাক, ব্যাগ, জুতা, অন্তর্বাস, জুয়েলারি, চুলের ত্বকে চশমা, পাইকারি বাল্ক, এই যে পাইকারির কাছে চলে আসলাম। এবার দেখেন জর্জেট 4 পিস, তারপরে
তারপরে ম্যাগি টি শার্ট, এরকম টাইপের বহু জিনিস আছে। এই যে যান 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 যান, আপনি যেরকম পণ্য বিক্রি করতে চান, দেখেন গার্লস স্ট্রেস লং ডেনিম হোলসেল, এখানে চট্টগ্রামের পাইকারি, যেহেতু আমাদের লাবণ্য আপু চট্টগ্রামে আছে, ওনাকে দিয়ে একটু উদাহরণ দিই। দেখেন এখানে তার মোবাইল নাম্বার দেওয়া আছে, এবং KRS ফ্যাশন ইন্টারন্যাশনাল নামের একটা প্রতিষ্ঠান আছে। একটু এই নামটা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন যে এরা রেপুটেড কিনা। এদের পেজ আছে, দেখেন এই পেজে চলে যান, শুধু বিক্রয়.com দেখলে হবে, পেজেও চলে যাবেন, এবং তারা কি কি সেল করতেছে এবং কিভাবে সেল করতেছে, তাদের এই যে শপের যে একটা নমুনা সেটা দেখতে পাচ্ছেন। তার মানে একটা দোকানদার যেটার মুরাদপুর চট্টগ্রাম, তার একটা পেজ লিঙ্ক পেয়ে গেলাম, তার একটা বিক্রয়.com মোবাইল নাম্বার পেয়ে গেলাম, তাকে অন্ততপক্ষে চট্টগ্রাম যাওয়ার আগে একবার হ্যালো বলতে পারবো যে হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আমি এই ডেনিম প্যান্ট নিতে চাচ্ছি, আপনারা কেমন সেল করতে চাচ্ছেন, কেমন দিবেন কি, আপনারা বিস্তারিত তথ্যতে দিচ্ছেন যে কোয়ান্টিটি 1500 পিস নিতে হবে, এবং কালার 6টা আছে, গ্যারেন্টি আছে, ফেব্রিক 98 পিস, মানে মোটামুটি আপনি তথ্য পাইছি 160 টাকা করে দেবেন। তো ভাই 15 পিস তো আমরা ছোটো ব্যবসায়ী, একটু কম টম করেন, আমরা 500 পিস কিংবা 200 পিস নিলে হয় না? এরকম টাইপের যে কথা বলতে পারে না রে ভাই, আমার মতো পেটর পেটর করতে পারে না, তারা ব্যবসা করতে পারে না। ব্যবসা করার প্রথম শর্ত হচ্ছে যে পেটর পেটর করতে হবে, কথা বলতে জানতে হবে। আপনি সোর্স করতে চাচ্ছেন কিন্তু মানুষের সাথে কথা বলেন না, আপনি খালি ইন্ট্রোভার্ট, ক্যামেরার সামনেই আসেন না আপনি, তার মানে আপনার কাছে মনে হইতেছে ব্যবসা হচ্ছে ছেলে খেলা, আপনি খালি ব্যবসা করবেন, ওই পোস্ট দিবেন আর আপনার কাছে মানুষ কিনবে। কেন কিনবে? আপনি সামনে আসেন না কেন? কথা বলতে হবে। ভাই একটা কষ্ট করেন তো, আমি এরকমই প্যান্ট কিনতে যাচ্ছি, আমার একটু বাজেট কম, আমি বুঝতেছি আপনাদের একটু বাজেট বেশি, আর কোথায় এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন ভাই। এই কথাটা বললে কি তার আপনার জাত সম্মান চলে যাবে? ওই লোকটার কাছে গিয়ে আপনি আরও 5টা তথ্য পেয়ে যাবেন। এই যে দেখেন ওই লোকটা কিন্তু এই জায়গাতে বসে থেকে স্যাম্পলগুলো দেখায় দেখায়, ওই যে বাইং হাউস টাইপের, ওনারা সিসি ক্যামেরার কিছু ফুটেজ দিয়েছে যে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের কাছে আসছে, কিছু প্যান্ট স্যাম্পল দেখে অর্ডার করে গেছে। তো এইভাবেও তো আপনি কমিউনিকেশন স্কিল বাড়তে পারেন। তাহলে স্টেপ নাম্বার 1, বাংলাদেশে যে সমস্ত ক্লাসিফাইড বিজ্ঞাপন দেয় সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানা, যেমন বিক্রয়.com, তারপরে হচ্ছে কি bdstall.com। বিডি স্টলটা হচ্ছে অথেন্টিক, বিক্রয়.com যদি ফেসবুক হয়, বিডি স্টল হচ্ছে লিঙ্কডইন। তার মানে বিক্রয়.com-এ সবাই পোস্ট করতে পারে, কিন্তু বিডি স্টলে টাকা ছাড়া পোস্ট করা যায় না। তার মানে এখানে যারা অথেন্টিক, যারা সেলার কিংবা যারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেল করে, তারাই কিন্তু এখানে দেয়। তো এখানে আবার ইলেকট্রনিক্স আইটেমের জন্য এটা ভালো, আর বিক্রয়.com মোটামুটি সব ধরনের প্রোডাক্টের জন্য ভালো। তাই এখানে মোবাইল নাম্বার, তার ঠিকানা একটু একটু করে খুটখুট করে লিখবেন, আর খুটখুট করে আপনি পয়েন্ট করে রাখবেন যে আচ্ছা চট্টগ্রামের মুরাদপুরে KRS ফ্যাশন ইন্টারন্যাশনাল হচ্ছে, তারা ছোটদের বাচ্চাদের ডেনিম প্যান্ট বিক্রি করে, 160 টাকা পড়বে 1500 পিস নিলে। ছোট্ট সময় 15 মিনিটে আপনি ডাটা স্ক্র্যাপ করে নিলেন। এই ডাটা যদি আপনার কাছে 500 থাকে, যে কারা ডেনিম বিক্রি করে, বাচ্চাদের পোশাক কারা বিক্রি করে, এটা যদি আপনি বের করে ফেলতে পারেন, এই প্যান্ট আরামসে অনলাইনে এই ডেনিম প্যান্টগুলো বিক্রি হয় 500 600, অন্তত পক্ষে যদি আপনি 200 টাকা দিয়েও বিক্রি করেন তাও আপনার 40 টাকা লাভ। বিষয়টা এরকম। তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট সোর্সিং মোস্ট ইম্পর্টেন্ট। তার প্রথম ধাপ হচ্ছে প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের সন্ধানের জন্য ক্লাসিফাইড ওয়েবসাইট ঘাটাঘাটি করা। যেমন আমরা ঘাটাঘাটি করি, ফেসবুক স্ক্রল করি, ঠিক তেমনিভাবে আপনি এই যে বিক্রয়.com স্ক্রল করবেন যে কারা বিক্রি করতেছে। সকল বিজ্ঞাপনের ভিতরে ফিল্টার বলে একটা অপশন পাবেন। হোয়াট ইজ ফিল্টার? সেটা হলো যে আমি চাই যারা শুধুমাত্র ব্যবসায়ী, মেম্বার, অনুমোদিত ডিলার, তারাই শুধু দেখবো আমি বিজ্ঞাপন। নন মেম্বার বলতে যেটা বুঝাই সেটা হলো ক্লাসিফাইড অ্যাড যে সমস্ত সংস্থাগুলো আছে বিক্রয়.com-এর, সেখানে যে কেউ চাইলে বিজ্ঞাপন দিতে পারে। আপনি টাকা দিয়েও বিজ্ঞাপন দিতে পারেন, টাকা না দিয়েও একটা ছবি তুলে বিজ্ঞাপন দিয়ে দিতে পারেন। তো আমার দরকার যারা ডিলার, মেম্বার কিংবা যারা অ্যাকচুয়ালি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারাই তো ধরেন আপনি কোনো জায়গা থেকে 1500 টাকা না 5 টাকা খরচ করবেন যে জায়গাতে আপনার লাভ নাই, তার মানে আপনি এই বিক্রয়.com-এ টাকা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, মানে আপনার কিছু না কিছু আছে। মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের বাপের কিছু না কিছু আছে, ব্যাপারটা এরকম আর কি। তো সেই ক্ষেত্রে আপনি অনুমোদিত ডিলার অথবা মেম্বার সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর তার এই তথ্যগুলো দিবেন। নট অনলি পোশাক আশাক, ট্রাভেল এজেন্সি কারা আছে, তারা কেমনে বিজ্ঞাপন দিচ্ছে, তারা কি কি ধরনের অফার করতেছে, তারা কি কি ধরনের হচ্ছে মানে তথ্য সরবরাহ করছে, সেগুলো আপনি এখান থেকে তথ্য নেন।
তারপরে ঠিক একইভাবে ইলেকট্রনিক্সের জন্য আপনি যদি ইলেকট্রনিক্সে ক্লিক করেন, এখানে অনেক ধরনের আইটেম আছে। মোবাইল অ্যাক্সেসরিজে ক্লিক করেন, এখানে ধরেন পাওয়ার ব্যাংক, মোবাইল ব্যাটারি। তো আপনি মোবাইল ব্যাটারি নিয়ে কাজ করতে চান, এখানে স্যার হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, অন্যরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু আমাকে বলবেন। জি দেখতে পাচ্ছি। আচ্ছা আপু, একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার আবার যুক্ত হন, তাহলে হবে। আমার এখানে ইন্টারনেটের সমস্যার কারণে হচ্ছে আর কি। আমি প্রয়োজনে স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, স্ক্রিন বন্ধ করে আমি আবার শেয়ার করে দিচ্ছি, তাতে করে আপনাদেরও সুবিধা হবে। আর যারা ইন্টারনেট প্রবলেমে ভুগছেন তারা একটু লিভ নেন, নিয়ে আবার যুক্ত হন। ওকে ফাইন। সো আমি শেয়ার বাটনে ক্লিক করি। আপনারা মনে হয় এতক্ষণ দেখতেছিলেন একটা স্ক্রিন, রাইট? আমাকে ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কি দেখা যাচ্ছিল? কোন পেজে দেখা যাচ্ছিল? হ্যাঁ, বিক্রয়.com দেখা যাচ্ছে। বিক্রয়.com দেখা যাচ্ছিল, রাইট? তো এই বিক্রয়.comটা এর ভিতরে ছিল। এখন আমরা এই যে এখানে আসি, বিডি স্টলে আসি। দেখেন এই বিডি স্টলেও কিন্তু আপনি খুব সহজে কি করতে পারবেন, এই বিডি স্টলেও কিন্তু আপনি খুব সহজে আপনি এই জায়গাতে ইলেকট্রনিক্স আইটেমগুলো সার্চ দিয়ে বের করতে পারবেন কারা বিক্রি করতেছে। এটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ে শেষ। এবার চলেন দ্বিতীয় নাম্বার ম্যাজিক ওয়ে। দুইটা ওয়েই শিখেন আজকে, বেশি শিখেন না তাহলে বমি হয়ে যাবে। একদিনে অল্প শিখেন। তো কি দুইটা সাইটের নাম বললাম, বিক্রয়.com এবং bdstall.com। মনে রাখবেন, এটা মোবাইলেও আছে, মোবাইলে সার্চ দেন, অ্যাপ পেয়ে যাবেন, নো প্রবলেম। এরপরে আরেকটা ম্যাজিক, সেটা হচ্ছে অ্যাডস লাইব্রেরি। ভাই এটা যদি আপনি, আচ্ছা বোনেরাও আছেন, রাগ করেন না আবার, খালি ভাই ভাই করতেছি। তো এই অ্যাডস লাইব্রেরি যদি একবার ভালো করে বুঝেন, জীবনে আর মানে ধরেন মনে করেন টেনশন করা লাগবে না। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। আমি ওই শিক্ষক যার গোমর নাই, আমি যেভাবে স্ট্র্যাটেজি বিল্ড করি আপনাদেরকেও সেটা শেখাচ্ছি। তাই ভাববেন না যে মোস্তাফিজ ভাই তো 100 টাকা নিয়েছে, 100 টাকা দিয়ে তাহলে তো ভালোই শেখাচ্ছে। তো এটা ভাববেন না যে আমি কি শেখাচ্ছি, আমি ভাববেন যে কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলতেছি। চলেন, আমি প্যাকর প্যাকর মনে হয় বেশি সুনাম করে ফেলতেছি, বেশি সুনাম করলে আবার মানুষজন খারাপ বলতে শুরু করবে। থাক, আর সুনাম করবো না। অ্যাডস লাইব্রেরিতে গিয়ে আপনি ফেসবুকের অ্যাডস লাইব্রেরি লিখে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে আপনি গুগলে সার্চ দিবেন। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে, যে ব্রাউজার দিয়ে আপনি নেট ব্রাউজ করেন, অনেকে তো মনে করে মানে ইন্টারনেট মানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর আর ইউটিউব, টিকটক, আর দুনিয়াতে কিচ্ছু নাই, এরকম টাইপের চিন্তা অনেকে। ইন্টারনেট মানে এটা বুঝেন, কিন্তু ওই দুনিয়ার বাইরেও যে আরও দুনিয়া আছে সেটা সে বুঝতে চায় না কিংবা মানতেও চায় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, ক্রোম যে ব্রাউজারটা আছে, CHROME, গোল একটা চাক্কার মতো আপনার মোবাইলে আছে, সেখানে ক্লিক করে গুগলে যাবেন, গিয়ে সার্চ দিবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। এরপর আপনি অল ক্যাটাগরি থেকে অল অ্যাডসে ক্লিক করবেন, করার পর পাইকারি কথাটা লিখেন, পাইকারি। এখন পাইকারি শব্দটার সঠিক স্পেলিংটা ঠিক করার জন্য আমি এই কথাটাকেই গুগলে আবার সার্চ দিয়ে দেখব যে আসলে পাইকারি শব্দটা কেমন। পাইকারি বাজার, প্রথম আলো যেহেতু বলেছে এটা পাইকারি বাজার, তাহলে পাইকারি ঠিক আছে। রাইবেন র হবে না র হবে, এটা নিয়ে কনফিউজ ছিলাম। যাই হোক, পাইকারি লিখে আমি যখন সার্চ দিলাম 1600 রেজাল্ট আসছে। তার মানে 1600 অ্যাড ফেসবুকে এখন বর্তমানে এই পাইকারি নামে চলতেছে। এই অ্যাডস লাইব্রেরির কাজ হচ্ছে ফেসবুকে কারা কারা কি কি প্রোডাক্টের অ্যাড দিচ্ছে সেইটা দেখা। আমরা পত্রিকা যখন পড়তাম, বিশেষ করে আমি, তখন খুঁজে খুঁজে বিজ্ঞাপনটা দেখতাম যে এই বিজ্ঞাপনের ডিজাইনটা কেমন, বিজ্ঞাপনে কি তথ্য দিয়েছে, কি লেখা দিয়েছে, কি সাবজেক্ট দিয়েছে, কোন মেয়ের ছবি দিয়েছে, ওই মেয়ের ছবির সাথে কি জিনিস এমন কিছু যুক্ত করা দিয়েছে যাতে করে মানুষ ওইটা পত্রিকাতে লক্ষ টাকা দিয়ে ছাপাইছে। এটা তো আমাকে দেখার বিষয় আছে। তার মানে ফেসবুকে আমি ঢুকেই বিজ্ঞাপন দেখার জন্য, মানুষ কেমনে বিজ্ঞাপন বানাচ্ছে, কি বিজ্ঞাপন দিচ্ছে। আপনার কম্পিটিটর যারা আছে, আপনি যেটাই সেল করেন না কেন, সে কম্পিটিটররা অন্যরা কি ধরনের বিজ্ঞাপন দিচ্ছে আপনাকে জানতে হবে না, না হলে তো আপনি ফিল্ডে থেকে থাকতে পারবেন না। তো আমি পাইকারি লিখে সার্চ দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কিন্তু পাইকারি বাজারের সন্ধান, রাইট? পাইকারি বাজারের সন্ধান করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আমি হচ্ছে এই 1600 রেজাল্টের মধ্যে কেউ বিক্রি করছে পাঞ্জাবি, যে আসসালামু আলাইকুম আমাদের হাতে এই আসছে নকশি কাঁথা, এই সাইজ, তারপরে বলতেছে এই। তার মানে আমি যে বিজ্ঞাপনগুলো একটার পর একটা 1 বাই 1, আচ্ছা 350 টাকা করে গরমের আরামদায়ক কাপড়, সর্বকালে সেরা অফার, পাইকারি দামে খুচরা বিক্রয়, এরকম যারা যারা যে অ্যাডের ভিতরে পাইকারি শব্দটা ব্যবহার করেছে সবগুলো বিজ্ঞাপন ফেসবুক আপনাকে দেখাবে। তার মানে একবার ভেবে দেখেন, এই যে শুধু এই যে কিওয়ার্ডটা, এটা আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন,
ধরেন আপনি ট্রাভেল নিয়ে কাজ করছেন, ট্রাভেল কিংবা ভ্রমণ, এই কথা যদি লিখেন, যারা যারা ভ্রমণ টাইপের পেজ আছে তারা তারা ওই অ্যাডগুলো দেখাবে, তখন আপনি অ্যাড দেখেও কিছুটা আইডিয়া নিতে পারবেন যে তারা কত দামে বিক্রি করতেছে। এখন এদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, মোবাইল নাম্বার আছে সেখানে আপনি কমিউনিকেশন করতে পারবেন। তার মানে এই যে বিক্রয়.com, এই যে হচ্ছে বিডি স্টল, এই যে হচ্ছে অ্যাডস লাইব্রেরি, এখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের কোন জায়গায় কে কি বিক্রি করতেছে এবং কিভাবে বিক্রি করতেছে, দাম কত, কতটা নিলে কত টাকা রাখবে সে, এবং পাইকারি যারা বিক্রি করছে তারা তাদের প্রোডাক্ট নিয়ে আমি কত টাকা দিয়ে বিক্রি করব, ওই সেম প্রোডাক্ট কারা কত দামে বিক্রি করতেছে সেগুলোও কিন্তু আপনি জানতে পারবেন। আমি এক নাগাড়ে অনেকগুলো কথা বলতেছি বলে আপনার মাথা ঝিমঝিম করতেছে, তবে কথাগুলো রেকর্ড হলেও আপনি ভালো করে মন দিয়ে রিপিটলি গান শোনার মতো করে শুনবেন কথাগুলো, তাহলে দেখবেন জীবন বদলে গেছে। যে এইভাবে আপনি কখনো ভাববেন না, ভাবেননি হয়তোবা, এখন ভাবেন। তো এবার আসেন তাহলে আমরা মোটামুটি যেটা চেষ্টা করতেছিলাম সেটা হলো যে কিভাবে আমি প্রোডাক্টের সোর্স মানে বের করব। তো ধরেন আমার কাছে অনেক তথ্য তো আমি বের করে ফেললাম, যে ঠিক আছে আমি একটা মেয়ে মানুষ, আমি তো চাইলেই ঢাকাতে গিয়ে 10 দিন থাকতে পারবো না, ওই রুমন ভাই না হলে বাসে করে আপনার সাথে দেখা করে গিয়ে 3 দিন থেকে সে সমস্ত তথ্য নিয়ে আসছে। তা আমি রুমন ভাইয়ের গল্পটা এই জন্য বলেছি, সে ট্র্যাডিশনাল ওয়েটা ব্যবহার করতেছে আর আমরা স্মার্ট ওয়ে ব্যবহার করতেছি, যে আমি বাড়িতে বসে থেকেই বিভিন্ন তথ্য পাচ্ছি, এই তথ্যগুলো সংগ্রহ করে তাদের সাথে মোবাইলে কথা বলতে পারছি। কথা বলার কৌশলটাও জানতে হবে, যে আসসালামু আলাইকুম ভাই, আপনার একটা বিজ্ঞাপন দেখে আমি কল দিয়েছি, আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করি। প্রথমেই মাইন্ড সেট আপ দিয়ে দিয়েছেন ওই লোককে যে আপনিও একজন ব্যবসায়ী, আপনি একজন কিনা মানে একজন আপনি মানে বায়ার না, যে তার কাছ থেকে কিনবে সে। তার মানে সে যখনই আপনি পরিচয় দিবেন যে আমি একটা বিক্রয় প্রতিষ্ঠানের মালিক কিংবা আমিও ছোট একটা প্রতিষ্ঠান আছে আমি বিক্রি করছি, তখন কিন্তু ওই মাইন্ড সেট আপ নিয়েই উনি কথা বলবে, আপনার কাছে হাঙ্কু পাঙ্কু দাম সে চাইবে না। তো এইভাবে আপনি কথা বলার ক্ষেত্রেও কিছু কিছু কৌশল আপনাকে জানতে হবে। মোট কথা ট্যাটন হতে হবে ভাই, ট্যাটন। বোনেরা ওকে বনে ট্যাটনের বোনের ফর্ম কি আমি জানি না, ট্যাটোনা, হ্যাঁ ট্যাটোনা হতে হবে, বুঝছেন? যদি না হন, কথা বলার যদি ট্যাটনগিরি যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি আস্তে আস্তে ঝরে যাবেন। তাই এগুলোও হতে হবে। এবার আসেন আর কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ, আরও অনেক ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি আপনার মোবাইলের ভিতরে কি আছে বলেন তো, maps.google.com। আমি বলছিলাম যে আজকে বেশি দিব না, তারপরে না দিয়ে শান্তি পাচ্ছি না ভাই, আমার মন চাই যে আমি যা জানি সব শিখাই ফেলি, কিন্তু এইটাই শেষ। ওকে, আর কিছু বলবো না, এটাই শেষ। ম্যাপস, ভাই রে ভাই, আপনি জানেন কিনা জানি না, এই জিনিসটা যে কত কাজের, যেটা অনেকেই একবারের জন্য বের করেনি, হয়তো বা কোনো জায়গাতে গিয়ে দেখতে চাচ্ছে যে কোন জায়গায় যাব, সেটার জন্য ম্যাপ ব্যবহার করছেন। কিন্তু বিশ্বাস করেন, এই ম্যাপটা যে কত কাজের জিনিস একজন বিক্রেতার জন্য কিংবা বিক্রয় প্রতিষ্ঠানের জন্য, যে বিক্রেতা সে এবং যে ক্রয় করবে তারও জন্য যে কতটা জরুরি, এটা আপনাকে বলে বোঝাইতে পারবো না। এই ফেসবুকের মাধ্যমে নাকি ব্যবসা হয়, এর বাইরে নাকি ব্যবসা হয় না। দেখেন আমি কেমনে ব্যবসা করি। চলেন আমি এখানে যদি লিখি যে হচ্ছে এই আমাদের লাস্ট কিওয়ার্ড কি ছিল আলামিন ভাই, বলেন তো একটা কিওয়ার্ড বলেন তো। আমার বন্ধুরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন তাদের সুবিধার জন্য বলছি, সেটা হচ্ছে যে দেখুন আপনি কি লিখে সার্চ দিবেন এটা আপনাকে জানতে হবে। ধরেন আপনি ফ্যাশন রিলেটেড কাজ করেন, এখন ফ্যাশন শপ ইন গুলশান, ওকে। সো এখন আপনি কি পাচ্ছেন, ফ্যাশন শপ ইন গুলশান যখন দিচ্ছেন, B2 ফ্যাশন গুলশান 1, নিড লাইফস্টাইল, নাবিলা, ফ্যাশন ক্লদিং ঢাকা, ড্রেস আপ, আসমা ফ্যাশন, গুলশান ফর ইউ, এভার কার্ডস, তারপর ইয়েলো, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর আপনি তথ্য পাচ্ছেন। তার মানে হচ্ছে কি, যদি একবার জেনে যান যে কোন জায়গায় কোন পাইকারি জিনিস পাওয়া যায়, সেইটা যদি আপনি গুগল ম্যাপে দেন, তো ভাই এই সমস্ত তথ্য জেনে আমার লাভ কি। তো এখানে ক্লিক করেন, করার পর দেখেন ওনার নাম্বারও চলে আসছে, একটা কল দিয়ে দেন যে ও আসসালামু আলাইকুম, B2 ফ্যাশন থেকে বলছিলেন, আমি অমুক বলছিলাম, আমি তো এই পজিশনে করি, আপনারা কি এই ধরনের জিনিস সেল করেন, কেমন কত দাম বলেন তো। তো আপনি হয় ক্রেতা হিসাবে তাকে ফোন দেন জাস্টিফাই করার জন্য যে ওই প্রোডাক্টের দাম কত, অথবা বিক্রেতা হিসাবে বলেন যে তারা পাইকারি দেয় কিনা। আমি কি বোঝাতে পারছি আপনাদের, মানে আপনি কি ম্যাপের কথা বুঝতে পাচ্ছেন? যে আমি লিখলাম যে ফ্যাশন শপ ইন গুলশান, আপনি এনিথিং, আপনার যে কিওয়ার্ড দরকার, যে ধরনের জিনিস দরকার, আপনি লিখে জাস্ট সার্চ দেন। স্পেসিফিক লোকেশন দিতে পারেন, অল ওভার বাংলাদেশ লিখতে পারেন। আপনি স্পেসিফিক এরিয়ার ভিতরে আপনি যদি মনে করেন যে ওই এরিয়ার ভিতরে ইলেকট্রনিক্সের যত দোকান আছে তার নামগুলো আমি দেখতে পাবো। এখন ডাটা আসছে কোত্থেকে সেটা আমি বলি,
যেগুলো রিনাউন প্রতিষ্ঠান 1-2 বছর হয়ে গেছে, যেখানে মানুষজন কেনাকাটা করছে অন্ততপক্ষে, সেখানে মানুষ গিয়ে চেক আউট করে যে হ্যাঁ আমি এই জায়গাতে কিনতে আসলাম, তখনই গুগল বুঝে যায় যে ওই জায়গাতে অমুক জিনিস আছে। গুগলের ম্যাপ কিন্তু নিজে থেকে আপডেট হয় না। আমাদের মতো যারা পাবলিক আছে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলি, খাইতে খাইতে, ঘুমাইতে ঘুমাইতে, হাঁকতে সরি মানে গিয়ে যখন আমরা ছবি তুলি, ছবি তোলার পরে বলছে বন্ধুরা আমরা আসলাম অমুক হোটেলে খাইতে, তখন গুগল ফেসবুক বুঝে যায় অমুক জায়গায় অমুক জিনিস আছে। তো সেই ক্ষেত্রে ফেসবুক এবং গুগলের কাছে প্রচুর ডাটা আছে। এই ডাটাগুলোকে আপনি কেমনে ব্যবহার করতেছেন, দ্যাটস আ ফ্যাক্ট, দ্যাটস আ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই যে তিনটা যে আমি প্ল্যাটফর্মের কথা বললাম, বিশেষ করে ক্লাসিফাইড অ্যাডের কথা বললাম, বিক্রয়.com এবং অনলাইনের জন্য বিডি স্টল এবং অ্যাডস লাইব্রেরির কথা বললাম, এবং শেষের দিকে আমি যেটা বললাম যে ম্যাপসের কাজ আমি এক কোণা দেখালাম। ম্যাপসের কাজ আরও আছে। আপনি ম্যাপস দিয়ে কীভাবে কোটিপতি হয়ে যাবেন সেটাও আমার কাছে ফর্মুলা আছে। একবার খালি জানতে চান যে স্যার একটু বলেন, টাকার খুব দরকার স্যার, হেভি দরকার, টাকা লাগবে স্যার, প্রচুর টাকা লাগবে, তো সেই ক্ষেত্রে আমার কাছে ফর্মুলা আছে। আপনি আইলসা, আপনি আলিশে বালিশ ফাটাই ফেলেন সেটা তো আর বলতেছেন না, খালি বলতেছেন টাকা লাগবে। শ্রম দেন, মোস্তাফিজুরের 10টা এরকম এনার্জেটিক মানুষ আপনার পাশে দাঁড়াবে। কিন্তু শ্রম দিচ্ছেন না, খালি পকর পকর কথা শুনে যাচ্ছেন, কানের ভিতরে ঢুকাচ্ছেন, তাইলে হবে না, শ্রম দিতে হবে। ওকে, তার মানে প্রথম অংশ আমরা শেষ করলাম। আপনাদের জন্য একটা বিশাল গিফট আছে। গিফটটা বলতে আমি কি বুঝাইতেছি, সেটা হচ্ছে যে এই ক্লাস শেষে বাংলাদেশের কোন জায়গায় কি পাওয়া যায় একটা পিডিএফ বই আছে আমার কাছে, এটা আমি উপহার স্বরূপ আপনাদের দিব। কোন জায়গায় কি পাওয়া যায় সেটার ম্যাপ লিঙ্ক সহ একটা বই আছে, পিডিএফ বই, যেটা মোবাইল দিয়ে ওপেন করবেন, করার পর কোনটার পাইকারি বাজার কোথায়, কোনটার পাইকারি বাজার কোথায়, কোন জিনিসটা কোন জায়গায় পাইকারি পাওয়া যায়, কোন হাট কোথায় বসে, সেটার একটা তথ্য আমার কাছে আছে, সেটা আমি আপনাদের শেয়ার করব। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আপনাদের? ওকে ফাইন। সো চলেন আমরা সেকেন্ড স্টেজে চলে যাই। ক্লাস কি অর্থবহ মনে হচ্ছে যে না কিছু শিখতেছি, ভালো লাগতেছে মনে হচ্ছে? জি স্যার। ভালো লাগলে বিপদ, রবীন্দ্রনাথের গানের মতো হয়ে যায়, বুঝছেন? স্যারকেও ভালো লাগে, স্যারের কথাও ভালো লাগে, কিন্তু কিচ্ছু বুঝি না, এরকম হলে বিপদ। কারণ হচ্ছে যে কথা শুনে মুগ্ধ হওয়ার কোনো দরকার নাই। আপনারা কথা শুধুমাত্র পয়েন্টগুলো ধরার চেষ্টা করবেন আর নোট ডাউন করবেন যে স্যার এটা বললো, এই পয়েন্টটা আমাকে কাজ করতে হবে, এটা আমার উইকনেস। ওকে না, 12টা পর্যন্ত চালানোর মতো এনার্জি নাই রে ভাই, আজকে সারাদিন অনেক স্ট্রেস গেছে, প্রচুর স্ট্রেস গেছে, দেখে বিধ্বস্ত মনে হচ্ছে, দেখতেছেন কিনা জানি না। আমি সারাদিন প্রচুর পরিশ্রম করছি, তারপরে এখন আবার আপনাদের প্যাকর করতে শুরু করছি। যাই হোক, নেক্সট স্টেপে চলে যাচ্ছি এবং ক্লাস আমরা শেষ করব, সংক্ষিপ্তভাবে শেষ করব। আমি চাইছিলাম যে এটা রেকর্ডেড দিতে, আপনারা রেকর্ডেড দিলে মজা পাইতেন না, লাইভে যেভাবে শেখাচ্ছি সেটা রেকর্ডেড এরকম হইতো না আর কি। এবার নেক্সট স্টেপ হচ্ছে ইউএসপি, রাইট? তো ইউএসপিটা কি জিনিস আপনারা কি জানেন? যে কে বলতে পারবেন গ্রামীণ ফোনের স্লোগান কি? বলতে পারবেন কেউ? গ্রামীণ ফোনের স্লোগান কি? চলো বহুদূর। এই যে ওয়াহিদা খানম আপু, ধন্যবাদ। গ্রামীণ ফোনের স্লোগান হচ্ছে চলো বহুদূর। এটার ইংরেজিটা কে বলতে পারবেন? গ্রামীণ ফোনের ইংরেজিও একটা স্লোগান আছে, বলেন তো কে বলতে পারবেন? বলতে পারবেন? আনমিউট করেন, যারা হাতটা তোলা দোকানে আনমিউট করেন। গ্রামীণ ফোনের ইংরেজি স্লোগানটা কি? স্টে কানেক্টেড, স্টে কানেক্টেড। আচ্ছা রবির কি বলেন তো? রবির জ্বলে ওঠো আপন শক্তিতে, রাইট? আপন শক্তিতে, হ্যাঁ। আচ্ছা, এই যে স্লোগানটা দিছে না, এই যে স্বপ্ন যাবে বাড়ি আমার, এটাও কিন্তু ইউএসপি। যে সব কাজ শেষে বাড়িতে যাচ্ছ তুমি, গ্রামীণ ফোন সাথে যাবে তোমার। মানে ওই কথায় কোথাও গ্রামীণ ফোনের কথা বলা হয় নাই, মানে ওই গানের ভিতরে কোথাও গ্রামীণ ফোনের কথা বলা হয় নাই, বাট গল্প বলা হয়েছে যে শহর ছেড়ে মানুষ গ্রামে যাচ্ছে, নারীর টানে যাচ্ছে। আর আমি যেহেতু নেটওয়ার্ক, মানে আমার যেহেতু ব্যবসা নেটওয়ার্ক নিয়ে, তুমি যেখানেই যাও আমি আছি তোমার সাথে। তো এই জিনিসটাকেই আমরা বলছি ইউএসপি। যারা সহজ ভাষায় বুঝতে চাচ্ছিলেন তাদেরকে আমি সহজ ভাষায় বুঝাই দিলাম। এখন ইউএসপি কি মোস্তাফিজুর ঠিক করে দিবে? আপনার জীবনেও না, কেউ ঠিক করবে না। এই ইউএসপি আপনাকেই ঠিক করতে হবে। আপনি এখন এরকম প্রশ্ন পড়ে, স্যার অমুক আপাও বেডশিট বিক্রি করে, আমিও বেডশিট বিক্রি করি, তাহলে আমার ইউএসপি কি হতে পারে? মানে উনিও যে প্রোডাক্ট যেখান থেকে কিনে, আমিও সেই প্রোডাক্ট সেখান থেকেই কিনি, আমিও বিক্রি করি, উনিও বিক্রি করেন, আমার ইউএসপি কি হতে পারে? তা আমি কিছু কৌশল শেখাবো জাস্ট আজকে, যে কৌশলের মাধ্যমে আপনি ইউএসপি নির্ধারণ করতে পারবেন।
আচ্ছা, ভেরি গুড প্রশ্ন। আরিফুর রহমান বলছেন একটু ধৈর্য দিতে হবে। আমি আবার কোনো কিছু মানে দ্রুত মানে একটু তামঝাম করি, একটু অ্যাক্টিং ট্যাক্টিং করি, বুঝছেন না? কয়েকদিন হলো মডেলিং করতেছি, ভালোই ভাবে আছে, বুঝছেন? মানুষজন খুব বলতেছে যে ভাই ভালোই হয়েছে, ভিডিওটাতে আপনার প্রেজেন্টেশন ভালো হয়েছে। তো আমি জানতামই না যে আমার প্রেজেন্টেশন এত ভালো, যদিও ক্লাস নিতাম আগে, ক্যামেরার সামনে যাইতাম না আর কি। তো একটু ভাবটাব নিয়ে নিই, তারপর একটু শোনেন, অধৈর্য হবেন না। আচ্ছা, এনিওয়েজ, ইউএসপি নির্ধারণের জন্য কিছু অ্যালগরিদম আছে, মানে কিছু শর্ত আছে। তো চলেন ইউএসপি নির্ধারণ করাও শিখি, পাশাপাশি কেমনে নিজে থেকে কোনো কিছু শেখা যায়, হাউ টু বি সেলফ লার্নার, এটাও আমরা একটু শিখে ফেলি। সেলফ লার্নার বলতে কে বুঝেন? একটু হাত তোলেন তো। এই মারুফ ভাই হাতগুলো নামাই ফেলেন তো। সেলফ লার্নার বলতে কে বুঝেন? কি বুঝেন বলেন? হ্যাঁ, ওয়াইদা আপু বলেন, সেলফ লার্নার বলতে কি বুঝেন বলেন তো। নিজে নিজে রিসার্চ করে শেখার যে চেষ্টা, আগ্রহ এবং শিখতে পারা, ওটাকে সেলফ লার্নার বলে, থ্যাংক নিজেকে ইউ। নিজে ট্রেন আপ করা। আচ্ছা, বলে দিল হচ্ছে লাবণ্য আপু, থ্যাংক ইউ সো মাচ। এ দেখেন কফি দিছে, কফি দিছে আমাদের শুভ, কিন্তু কফি ঠান্ডা হয়ে গেছে, কি একটা অবস্থা। তবে কফি, কোল্ড কফিও খাওয়া যায়, তাই না? হট কফিও খাওয়া যায়, কোল্ড কফিও। বরফ দিলে ভালো হতো, বুঝছো? একটু বরফ টরফ দিও পরবর্তী সময়। জানোই যে স্যার আর কফি বলছে খাবে না, পরে খাবে, তো একটু বরফ টরফ আগে থেকেই দিয়ে রাখবা। জঘন্য। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে সেলফ লার্নিংটা শিখি। চলেন, আমি একটু রিল্যাক্স হচ্ছি, মানে একটানা কথা বললে ব্রেন জ্যাম হয়ে যায়, মানে আমি তো আর মেশিন না, আমাকে একটু রিল্যাক্স হতে হয়, তাই না? তাই আপনার সাথে গল্প গুজব করি, তাতে করে হয় কি, গুজব করি না, গল্প করি, না হলে তো আবার পুলিশ ধরে নিয়ে যাবে। তো এই যে শেয়ার করে ফেললাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছুদিন আগে একটা প্যাটার্ন শিখাই দিই আপনাদের, যারা এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন না বিজনেস ডেভেলপমেন্টে, কিংবা আপনাদের নিজেদের চিন্তা, সৃজনশীলতা কিংবা নিজের ব্যক্তিত্ব বাড়ানোর জন্য যারা এআই ব্যবহার করছেন না, আমার মনে হয় তারা খুবই 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 পিছায় যাচ্ছেন। তাই আপনারা কাইন্ডলি, এবং শুধু কাইন্ডলি বলবো না, এটা হার্ডলি আপনাকে ইমিডিয়েট শিখতে হবে, ইমার্জেন্সিভাবে, হাউ টু হাউ টু প্রসেস এআই, হাউ টু লার্ন সামথিং এআই, এরকম টাইপের দিয়ে এআই দিয়ে কি কি কাজ হয় সেটা একটু শিখলেন আর কি। তো চলেন, আমি কিছুদিন আগে করেছিলাম ইউএসপি, হ্যাঁ এই যে এখানে ইউএসপি একটা করেছিলাম, আমিও কিছু লার্ন করেছিলাম যে ইউএসপি নির্ধারণের জন্য। চলেন আমরা প্রথম কমান্ডটা দেখি। প্রথম কমান্ড হচ্ছে যে ব্যবসার ধরন অনুযায়ী, একটু বড় করে দিই, যারা মোবাইল পোর্ট্রেটভাবে ধরে আছেন, মানে লম্বাভাবে ধরে আছেন, মোবাইলের রোটেশনটার লকটা আনলক করে দিয়ে মোবাইলটাকে আড়াআড়িভাবে মানে ল্যান্ডস্কেপভাবে ধরেন, তাহলে হবে কি যে আপনার স্ক্রিনটা একটু বড় হবে, দেখতে ভালো লাগবে। তাই কাইন্ডলি আপনারা মোবাইলটা সোজাসুজি না ধরে স্ক্রিনের দিকে তাকানোর জন্য মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে দেন, তাহলে ভালো হবে। ওকে, সো ব্যবসার ধরন অনুযায়ী ইউএসপি নির্ধারণের কৌশল কি এবং কিভাবে নির্ধারণ করতে হয়। তো এই যে বেসিক কোয়েশ্চেন, আল্লাহর ওয়াস্তে এখানে যে 30 জনের মতো আছেন আপনারা, এই বেসিক কোয়েশ্চেনে জায়গা মতো মাথায় আসে না আমাদের। আমি ভাত খাবো, আমরা যেমন মাকে বলি যে মা ভাত দাও, এইটুকু কথা আমরা অবচেতন মনে বলি, মানে খিদা লাগছে পেটে, গুড়গুড় করতেছি, তাই মাকে চিল্লাই বলি মা খাবো, এরকম বলি। তো অবচেতন মনের কথাটা যারা আপনজন তাদেরকে বলতে কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই ক্যামেরা সামনে চলে আসে, চ্যাট জিপিটি বলে যে এ বেটা আমি তো খনি বেটা, আমার কাছে কিছু জিজ্ঞেস কর, তখন মাথায় আর কিছু আসে না, সেটা টিচার হলেও হয়। এই যে আমি আপনাদের যখন বলি যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করেন, তখন ট্রাস্ট মি আমার 90% স্টুডেন্ট বলে যে স্যার মাথায় কিচ্ছু আসতেছে না, কিন্তু মিনিমাম তো 100টা প্রশ্ন তার মাথার ভিতরে আসার কথা। আমি আজকে যা শিখালাম তারপর তো মেলা প্রশ্ন জেনারেট হওয়ার কথা, কিন্তু হয় না। তো যাই হোক, আমি সাধারণ প্রশ্ন করেছি, ব্যবসার ধরন অনুযায়ী ইউএসপি নির্ধারণ কৌশল কি। তো বলেছে কি যে বাজার এবং প্রতিযোগী বিশ্লেষণ করো, মার্কেট রিসার্চ করো, প্রতিযোগিতা। এই যে আমি বললাম গ্রামীণ ফোনের স্লোগান কি, রবির স্লোগান কি, এই যে আড়ং যে পোশাক বিক্রি করে তাদের স্লোগান কিভাবে ব্যবহার করে, তারা আসলে ইউএসপিটা আসলে স্লোগান না, অ্যাকচুয়ালি ইউনিক সেলিং পয়েন্ট। তার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ে আসা। যেমন আপনারা যারা একটু বুড়াবুড়ি আছেন, বুড়াবুড়ি না ইয়াংরাও বুঝবেন, কিছুদিন আগে এটা বিলুপ্ত হয়ে গেছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের ডিজুস সিম ছিল, ডিজুস। এই কারা কারা ডিজুস ইউজ করছেন, ডিজুস সিম ব্যবহার করছেন কেউ কেউ?
ব্যবহার করছেন এখানে কেউ? ডিজুস, ডিজুস সিম, ডিজুস। যেমন বাসায় ছিল ভাইয়া, তবে ব্যবহার করিনি সেই সময়টাতে। হ্যাঁ ভাইয়া করেছি। আমি ব্যবহার করতাম ভাইয়া, ডিজিউজ আমার খুব পছন্দের ছিল, 0177 সিমের আরে করছিল। বাবা, 0177, 0717 এগুলো সব ডিজুস সিম ছিল, বুঝছেন? হ্যাঁ, ডাবল সেভেনের পরে আবার অন লাগানো হয়েছিল। হ্যাঁ, বৈশাখী মেলায় কিনছিল আমাদের শাওন ভাই। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, ডিজুসের স্লোগান কি ছিল কেউ বলতে পারবেন? মানে ডিজুসটা আসলে কাদের জন্য করা হচ্ছিল? এই ডিজুসটা আলাদাভাবে গ্রামীণ ফোনের সিমটা কাদের জন্য করছিল এটা বলেন তো? কাদের স্টুডেন্টদের জন্য, কাদের কাদের টার্গেট করা হচ্ছিল? স্টুডেন্টদের, স্টুডেন্ট। কারণ ওখানে 1000 এসএমএস ফ্রি ছিল তখন অফারে। আচ্ছা, আরো যদি আমরা স্পেসিফিক বলি, সেটাকে আমরা বলতে পারি ইয়াং জেনারেশনের জন্য। মানে ডিজুস নেটওয়ার্ক কিংবা Right. ডিজুসের যে একটা এফএনএফ সিস্টেমটার মাধ্যমে কিন্তু ডিজুস প্রথমে আত্মপ্রকাশ করে যে এফএনএফ করতে পারবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে সেই সময় ডিজুসটার যে স্ট্র্যাটেজি বিল্ড করা হয়েছিল, যারা রিনাউন প্রতিষ্ঠান, আমি গ্রামীণ ফোনের নাম কেন বলতেছি, বাংলাদেশের রিনাউন প্রতিষ্ঠানের ভিতরে বড় বড় প্রতিষ্ঠানের ভিতরে গ্রামীণ ফোনও একটা। গ্রামীণ ফোন, বিকাশ, রবি, এগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল প্রতিষ্ঠান। এদের কেস স্টাডি করতে হবে আপনার, ওরা কীভাবে কাজ করে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভাই আমি বিক্রি করি পোশাক, আমি গ্রামীণ ফোনের স্টাডি করে কী করবো? তো গ্রামীণ ফোনের অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আপনার জানা উচিত, কিংবা এই কেস স্টাডি করলে শুধু পোশাক বিক্রি করবেন এরকম না, বিক্রি কীভাবে করতে হয় সেটা জানতে পারবেন। তো আপনি টার্গেট নির্ধারণ করছেন ইয়াং জেনারেশন, আপনি এফএনএফ দিয়েছেন, মেসেজ ফ্রি দিয়েছেন, আবার নিশিতে কল কইরো আমার ফোনে, মানে রাত হলে একটা রকম চার্জ কাটবে, দিন হলে আরেক রকম চার্জ কাটবে। এফএনএফ যাদের করবা তাদের আবার কম খরচে তুমি কথা বলতে পারবা। এই যে সুবিধাগুলো ইয়াং জেনারেশনকে টার্গেট করে এটা করা হয়েছিল বিধায় এটার একটা বিশাল চাহিদা মার্কেটে তৈরি হয়েছিল। এবং আমিও তখন ইয়াং ছিলাম, এখন অবশ্য বুড়া হইনি, কেবল অল্প বয়স বলবো না, যাই হোক। তো এই ক্ষেত্রে কি হয়েছিল, প্রচুর বিক্রি হয়েছিল সিম। নর্মালি গ্রামীণ ফোনই তো বিক্রি করতো, তাই না? তো এখন কথা হচ্ছে যে গ্রামীণ ফোন কি করলো, নতুন কিছু ইনোভেশন নিয়ে আসলো যাতে করে অন্ততপক্ষে ইয়াং ছেলে পেলে অন্তত গ্রামীণের নেটওয়ার্ক ব্যবহার করে। তো সিম বিক্রি করবে, নেটওয়ার্ক বিক্রি করে তো তাদের টাকাটা আসবে। তো সিম বিক্রি করবে, শুধু নতুন ইনোভেশন মানে ইউএসপিটা নিয়ে আসলো সে। ইনোভেশন মানে হচ্ছে টার্গেট কাস্টমারের উদ্দেশ্য এমন কিছু বলা, এমন কিছু করা যাতে করে কাস্টমাররা আপনাকে আলাদাভাবে চেনে। এটাই হচ্ছে ইউএসপি। আমি ইউএসপি বোঝাতে গিয়ে বিভিন্নভাবে উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়েছি যাতে করে বুঝতে অসুবিধা না হয়। কিন্তু প্রবলেম এটা না যে কী জিনিস ইউএসপি, প্রবলেম এটা যে আমার জন্য কেমন আমি নির্ধারণ করব। আমি মনে হয় প্রবলেমের জায়গাটাতে হাত দিতে পারছি আপনাদের। ইউএসপি কি স্যার, এটা আমি বুঝছি, কিন্তু আমার জন্য ইউএসপি নির্ধারণ করব কেমনে সেটা আমি এখানে লিখছিলাম। তো বাজার গবেষণা করতে হবে প্রথমে, যে অন্যরা কী ধরনের আপনাকে দিচ্ছে। আপনার যদি জিরো আইডিয়া থাকে যে অন্যদের, এমনও অনেক স্টুডেন্ট এখানে আছেন যে যারা আজকে জীবনে প্রথম জানলেন যে ইউএসপি বলে কিছু একটা আছে, এবং ইউএসপি দিয়ে কাজ করতে হয়, না হলে ব্যবসা মানে ঠন হয়। ইউএসপি দিলে ব্যবসা চাঙ্গা হয়, এটা আজকে জানলেন। তার মানে তাহলে আপনাকে মার্কেট যাচাই করতে হবে যে অন্যদের ইউএসপি কী। আপনি যে কোনো জায়গায় লিখে, যদি এমনকি এই চ্যাট জিপিটিকেও যদি আপনি বলেন যে তুমি বাংলাদেশের কিছু কিছু, যেমন আমি এখানে এইটা দিতে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠানের উদাহরণ সহ টেবিল তৈরি করে দাও। আমি যদি এটা লিখে সার্চ দিই, মানে ইন্টার মারি, তাহলে সে কি করবে, যেমন দেখেন এখানে আড়ং, সে বলতেছে ব্যবসার ধরন হচ্ছে পোশাক এবং ফ্যাশন। তো ওর ইউএসপি কি সেটা ইংরেজিতে দিছে, ইউনিক সেলিং প্রপোজিশন। তো এই যে পয়েন্টের কথা বলতেছি, এটা প্রপোজিশন হয়, পয়েন্ট বললেও কোনো সমস্যা নাই। আড়ং, প্রাণ, এসিআই, তারপরে হচ্ছে অ্যাপেক্স, স্কোয়ার, তারপরে পাঠাও, সহজ। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো ও ইউএসপি দিছে বাংলায়। তো আমি লিখলাম যে তুমি ইউএসপি বাংলায় দাও। আমার যদি অন্যের ইউএসপি সম্পর্কে না জ্ঞান থাকে, আমি নিজেরটা বানাবো কেমনে? তো এখন দেখেন, এই যে আড়ং বলতেছে গ্রামীণ কারিগরদের তৈরি নকশি পোশাক এবং আধুনিক ডিজাইনের সমন্বয়ে উচ্চমানের পণ্য সরবরাহ করা, এটাই হচ্ছে তাদের হচ্ছে ইউএসপি। একটু ভালো করে বুঝে দেখেন আড়ং কোন ধরনের পোশাক বিক্রি করে। প্রাণ উচ্চমানের স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্য যা ঐতিহ্যবাহী এবং নতুন স্বাদের বৈচিত্র্যতা প্রদান করে। তো প্রাণের প্রোডাক্ট নাই এমন কিছু নাই। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ধরেন আমরা রাজশাহীর মানুষ, রাজশাহী যেহেতু আম ভালো পাওয়া যায়, আমের এখানে 2টা ফ্যাক্টরি আছে যেখানে জুস বানায়, তার মানে স্থানীয়ভাবে উৎপাদন করে তারা।
এসিআই বলে বিশুদ্ধ প্রাকৃতিক এবং রাসায়নিক মুক্ত খাদ্যপণ্য যা একটি স্বাস্থ্যকর জীবন ধারা প্রচার করে। তারপরে অ্যাপেক্স, স্টাইলিশ, টেকসই এবং সাশ্রয়ী মূল্যের জুতা যা সব বয়সের জন্য আরামদায়ক ও ফ্যাশনেবল। বিষয়টাকে বুঝতেছেন? এগুলো হচ্ছে তাদের ইউএসপি। তো ইউএসপি তো আমি জানলাম, এখন এটা নির্ধারণ করার মানদণ্ড কি, এটা তো আপনার প্রশ্ন হতে পারে। মানদণ্ড হতে পারে যে আপনার পণ্য বা সেবার অনন্য বৈশিষ্ট্য নির্ধারণ করেন, মানে আপনি যে পণ্য বিক্রি করেন বা সেবা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, এটার এমন কোনো বৈশিষ্ট্য আছে কিনা যা অন্যরা দেয় না। আচ্ছা, এমন কোনো সুবিধা আছে কিনা যেটা গ্রাহকদের ভ্যালু অ্যাড করবে, তাদের জন্য সুবিধা নিয়ে আসবে। আচ্ছা, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ভাবতে বলতেছে যে গ্রাহকরা কোন সমস্যার সমাধান আপনার পণ্য বা সেবা মানে থেকে করতে পারে, তারপরে গ্রাহক কি চান এবং পণ্য বা সেবা, আপনার পণ্য কি বা সেবা কিভাবে সেই চাওয়াটা পূরণ করবে। বুঝতেছেন? এই অ্যাঙ্গেল থেকে ভাইরে ভাই, জীবনে ভালো করে পড়ে এসএসসি পরীক্ষাই দেই নাই, পরীক্ষার হলে গিয়ে অন্যের কলম দিয়ে পরীক্ষা দিয়ে কোনো মতে টেনে টেনে পাস করছি, আর এখন না বলতেছেন পড়াশোনা করতে হবে। ভাই, টাকা কামাই করতে চান, আপনি কোটিপতি হতে চান, আপনি শান্তিতে থাকতে চান, অশান্তি দূর করতে চান, কষ্ট করবেন না? এই কষ্ট না করে তো আপনি জীবনটা তেনাছেটা করছেন। এখন একটু কষ্ট করেন। আমার মতো মাস্টার মাইন্ড মানুষগুলো, মাস্টার মাইন্ড কেন বললাম, আমি সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষগুলো আপনাকে কানের ভিতরে শিক চালাই দিয়ে ঢুকে বলে যাচ্ছে, এই বেটা এটা কর, এটা না করলে কিন্তু পিছাই যাবি, 2 দিন পর তো বুক চাপাবে না, আজ বুঝবি না, বুঝবু কাল, ছাই তুলবু আর পারবু গাল, এই কথাটা বলবেনই তো আপনি। তারপরে কি বলতেছে? সৃজনশীল প্রয়োগ করতে বলতেছে, নতুনত্ব নিয়ে আসতে বলতেছে, গল্প বলার কথা বলতেছে কি, আপনার পণ্য বা সেবার একটি গল্প তৈরি করেন যা গ্রাহকের সাথে আবেগভাবে, মানে ইমোশনাল ভাবে স্থাপন করতে পারে। স্পষ্ট এবং সংক্ষিপ্ত বার্তা দেন, যে ইউএসপি এমনভাবে তৈরি করুন যাতে একটি সহজে বোঝা যায়, এটা আপনার যে ইউএসপি, এটা সহজে বোঝা যায়। সংক্ষিপ্ততা মানে বার্তাটি সংক্ষিপ্ত হতে হবে এবং সরাসরি। তো উদাহরণ দেওয়া হয়েছে কিছু। তো ইউএসপির উদাহরণ, মেটাল কি রিংস, ইউএসপি পার্সোনালাইজ ইউর এভরি ডে উইথ আওয়ার ডিউরেবল কাস্টম ডিজাইন মেটাল কি রিংস দ্যাট কম্বাইন স্টাইল অ্যান্ড ফাংশনালিটি। তার মানে তোমার একটা মেটাল কি রিংস আছে, মানে একটা, এটা তুমি বিক্রি করো, তো তুমি পার্সোনালাইজ ইউর এভরিডে, মানে তুমি তো নর্মালি বাজারে যা বিক্রি হয় সেটাই তুমি কেনো, কিন্তু তুমি তোমার পার্সোনাল কাস্টম ডিজাইন তুমি আমার কাছ থেকে করতে পারবা, যা তোমার প্রতিদিনের যে মানে যে লাইফস্টাইলটা সেটা একটু চেঞ্জ হবে, এবং এটা ডিউরেবল, মানে এটা খুবই শক্তপোক্ত, বেশি দিন ব্যবহার করতে পারবা। এই যে আপনি একটা ইউএসপি নির্ধারণ করলেন, এই ইউএসপিটা কিন্তু সরাসরি বলার জন্য না, প্রয়োগের জন্য। আপনার আবার ইউএসপির সঠিক প্রয়োগটাও কিন্তু করতে হবে। ইউএসপি প্রয়োগ যদি না করেন তাহলে কিন্তু হবে না। প্রয়োগ বিষয়টা কি আমি একটু বলি। ইউএসপি কি এটা আমি কিন্তু বুঝাইছি। ইউএসপি কেমনে করে, কোন কোন পয়েন্টটাতে খেয়াল রাখতে হবে আমি একটু যদি বলি। বাজার প্রতিযোগী গবেষণা করতে হবে, মানে কম্পিটিটর অ্যানালাইসিস যেটা আমরা বলছি। আপনার পণ্য বা সেবার অনন্য বৈশিষ্ট্য নির্ধারণ করতে হবে, স্বতন্ত্র বৈশিষ্ট্য হতে পারে, সুবিধা হতে পারে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে, সৃজনশীলতা প্রয়োগ করতে হবে, স্পষ্ট এবং সংক্ষিপ্ত হতে হবে। এই জিনিসগুলো কিন্তু 5টা পয়েন্ট আকারে আমি বলেছি। এবার আসেন এটার প্রয়োগ কিভাবে করবেন। উদাহরণও দিয়েছি। কে যেন আনমিউট হয়ে গেছে, মার্তুজ আলী ভাই। মার্তুজ আলী ভাই একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা দেখেন, প্রয়োগ বিষয়টা কি। আপনি একটা ব্যানার বানাইতেছেন, আপনি সেই ব্যানারের ভিতরে ধরেন এখানে যেমন মেটাল রিং এর একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে আপনি বলতেছে যে কাস্টম ডিজাইন আমাদের যা আছে সেটা তুমি কাস্টম ডিজাইন মেটালের উপরে তুমি ডিজাইন করতে পারবা। তাহলে আমি এমনভাবে একটা ব্যানার বানাইছি কিংবা এমনভাবে একটা ভিডিও বানাইছি যে ভিডিওতে আমার স্ট্রেংথ পয়েন্ট সেটা হচ্ছে যে আমি তোমার জন্য কাস্টম ডিজাইন, তোমার বউয়ের সাথে হানিমুনে ঘুরতে গেছিলা কক্সবাজার, সেই ছবি তোমার মোবাইলের ভিতরে আছে, কেন আছে রে ভাই, আমারে পাঠাই দাও, আমি সেই ছবি দিয়ে একটা চাবির রিং বানাই দিব, এবং সেই চাবির রিং তুমি পকেটে নিয়ে ঘুরবা এবং মানুষকে দেখাবা যে দেখো আমার বউ এবং আমি এই যে চাবির রিং এর ভিতরে। তো এই যে ইউএসপিটা যে আমি গল্প বললাম, ফানিলি বললাম, রাইট, এবং সে তার ইমপ্রেস হয়ে গেলেন না যে হ্যাঁ তাই তো, এরকম করে তো ভাবা যায়। তার ইউএসপি মানে সব জায়গাতে যে স্লোগান দিয়ে বেড়াবেন, এই স্লোগানে কিন্তু ইউএসপি প্রয়োগ হয় না, প্রয়োগ হয় কাজে, রাইট। মানে স্লোগানে কখনো কোনো কাজ হয় না, এটা একটা উজ্জীবিত হওয়া যায়, বাট প্রয়োগ করবেন কেমনে। তো প্রয়োগটা হচ্ছে যে এমন ইউএসপি নির্ধারণ করেন যে ইউএসপিটা আপনি বলতে পারেন। এই যে আমি প্রথমেই উদ্যোক্তায়নের কথা বলেছিলাম যে আমাদের স্ট্রেংথ এবং একমাত্র অনেক বড় পয়েন্ট হচ্ছে আমরা ক্রিয়েটিভ। এই যে মোস্তাফিজুরের কথা শুনতেছেন, আমার পিছনে এরকম 20 জন আছে, এই 20 জন মিলে আমরা টিম তৈরি করছি। এবং একবার ভেবে দেখেন মোস্তাফিজুরের পাওয়ার যদি এতটুকু হয়, তাদের টিমের পাওয়ার কতটুকু। মানে গল্প মনে পড়ে গেল, জিরি তো দেইনি।
গল্প শুনছো শুভ? এটা গল্প শুনছো? এরকম গল্প জিরির গল্প শুনছো? জিরা জিরা বিয়ে করতে আসছে তোতলা একটা মেয়েকে, তো ওর মা বলে দিছে সরাসরি যে এই তুই কোনো কথা বলবি না। তো পাত্ররা খাবার দাবার খেয়ে খুব তারিফ করতেছে যে বাহ হেভি স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে খুব সুন্দর। তো মেয়েটার আটকে না থেকে বলতেছে তা তো দিলি দিইনি, তা তো দিলি মানে জিরা, এখনো জিরা তো দেয়নি, সে টেস্ট তো আরো বেড়ে যেত জিরা দিলে। তো মোস্তাফিজুর এরকম এনার্জি আপনাকে দেখাচ্ছে। মোস্তাফিজুর একটা এম্পায়ার আছে 30 জনের, সেই এম্পায়ারের শক্তিও সে বাড়াচ্ছে প্রতিনিয়ত। তো সেই ক্ষেত্রে একবার ভাবেন, এটা ইউএসপির বদলতে হচ্ছে, ইউনিক সেলিং পয়েন্ট। মানুষ আমাকে চিনতেছে যে এই লোকটা ক্রিয়েটিভ, এই লোকটা কাজ করতে পারবে, এই এত সুন্দর করে ভাবতে পারে, তাহলে আমার প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে অবশ্যই ভালো করে ভাবতে পারবে। তবে সবার প্রতিষ্ঠান আমরা উন্নত করতে পারি না, সীমাবদ্ধতা থাকে। হয়তো বা এমন প্রতিষ্ঠানের দায়িত্ব নিচ্ছি আমরা অ্যাক্টিভ কিন্তু সে অ্যাক্টিভ না, এরকম হতে পারে। আবার আমাদেরও না জানার অনেক কিছু আছে, আমরা সুপার হিউম্যান না, আমরা মানুষ। তাই আমাদের সফলতার পরিমাণ বেশি দেখে মানুষ আমাদের কাছে আসে। এরকম ইউএসপি যদি ভালো থাকে আপনার কিন্তু বিক্রয় বেড়ে যাবে। তাই আজকের মতো মোটামুটি ইউএসপি বিষয়টা আমি আপনাদের জানাতে পারলাম। আশা করছি আপনারা শিখতে পারছেন, বুঝতে পারছেন। এখন এগুলো গুলে খাওয়ার জিনিস না যে আমি আপনার ইউএসপি নির্ধারণ করে দেব। আপনাকে স্পেসিফিকভাবে পরিশ্রম করেন, পড়লেই পাস না পড়লেই ফেল, ব্যাপারটা খুবই সিম্পল। এবার চলেন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা মোটামুটি আজকের ক্লাস শেষ করব। কেমন লাগলো মতামত দিতে পারবেন, প্রশ্নও করতে পারবেন, তাই হাত তুলেন। এখানে হাত তুললে আমি কথা বলার সুযোগ করে দেব। আচ্ছা, প্রথমে হচ্ছে তামিম ভাই, বলেন। জি আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। আমি যদিও একটু দেরিতেই যুক্ত হয়েছি, আমি আসলে লক্ষ্য করতে পারি না, একটু বাইরেও ছিলাম। আর একটা ক্লাস মনে হয় আমি মিস করে গেছি, প্রথম ক্লাসটা উদ্বোধনী ক্লাস ছিল মনে হয় সম্ভবত, জি সেটা আমি করতে পারি নাই, যেহেতু আমি ঢাকায় অবস্থান করতেছি আর এখানে নেটওয়ার্ক ইস্যু ছিল প্রচুর পরিমাণে। সেই জি ক্লাসটা কোথায় পাবো যদি সেটা একটু জানাতেন খুব ভালো হতো। জি ধন্যবাদ তামিম ভাই এই আপনার প্রশ্নের জন্য। আমরা এই পুরো ক্লাসটা 99 টাকার অফার দিচ্ছি। 99 টাকা, টাকা বলতে এটা বোঝাচ্ছি যে একটা এন্ট্রি ফি নির্ধারণ করেছি, মানে সবাই ফ্রিতে শিখতে চাই তো কোনো আগ্রহ থাকে না, তো সেজন্য 99 টাকা দিলে আমাদের একটা নাম্বার আমাদের প্রতিনিধি দিচ্ছে, সেই টাকা দিলে একটা গ্রুপে আপনাকে যুক্ত করায় নেবে। ফেসবুক সিক্রেট গ্রুপ, যেটা নর্মালি মানে সবাই জানে, মানে সবার উদ্দেশ্যে না, শুধুমাত্র যারা টাকা দিয়ে এন্ট্রি হয়েছেন তারা ওখানে আমাদের যে রিসোর্সগুলো আছে, এই যে আমি যা যা শেয়ার করতে চাচ্ছি সেগুলো ওখানে আমি টাইম টু টাইম শেয়ার করব। যেমন এর আগের ভিডিওটা আমি ওখানে শেয়ার করছি, তারপরে কিছু কিছু পোস্ট আমি দিচ্ছি ওখানে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ওখানে যুক্ত অলরেডি হতে পারেন। যুক্ত হয়েছি, আমি তো আসলে পেমেন্ট করছি এবং মেবি হচ্ছে হয়তো এটা লক্ষ্য করে নেই, তাহলে আমি আপনি হয়তো যুক্ত আপনি হয়েছি, আগে একটু আমি এখন স্ক্রল যুক্ত। করবেন, স্ক্রল করে ওখানে দেখে নেবেন, ওখানে অবশ্যই ইয়া আছে, মানে আমি ভিডিওটা দিয়ে রাখছি, ওখানে দেখবেন। ফেসবুকে তো যুক্ত হয়নি, ফেসবুক সিক্রেট গ্রুপে আমি হ্যাঁ, তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আছি। হোয়াটসঅ্যাপে আছেন, তাহলে একটা কাজ করেন, আমাদের এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে ইন কল মেসেজে একজন দিয়ে দিবে এখনই, সেই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবেন, কিংবা উদ্যোক্তায়ন যে গ্রুপে যেখানে আছে সেখানে উদ্যোক্তায়নের যে লোগোটা দিয়ে আছে ওখানে ক্লিক করে আপনি একটা মেসেজ দিয়ে রাখেন যে আমি ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারি না, আমাদের প্রতিনিধি যাচাই করে আপনাকে ওই গ্রুপে যুক্ত করে নেবে আশা করছি। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে তামিম ভাই, আপনাকে ধন্যবাদ। আর কারো হাত দেখতে পাচ্ছি না, তার মানে শেষ করে দেই, কি বলেন? ওকে শাওন ভাই বলেন। শাওন ভাই বলেন, আনমিউট করেন, হ্যাঁ আনমিউট না করলে আমি শুনতে পাবো না। 10টা বাজে। শাওন ভাই মনে হয় একটু ব্যস্ত, আমার পিসিতে মাইক কানেক্ট নেই। ও আচ্ছা ঠিক আছে, মাইক কানেক্ট নাই, আপনি চাইলে লিখিত আগে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখানে আমি কিছু প্রাপ্তি স্বীকার করে ফেলি। আমাদের সাথে যুক্ত ছিলেন আলালউদ্দিন খান ভাই। রুটিন অনুযায়ী তো আজকে একটা রেকর্ড ক্লাস দেওয়ার কথা ছিল, আমি রেকর্ড ক্লাস দিয়েছিলাম না, আমি এটাই দিয়ে দিব আর কি। ভালো আছি আপু, জ্যোৎস্না আপু। তারপরে কোনো স্লাইড কি দেখানো হচ্ছে, কথা শোনা যাচ্ছে কিন্তু ফ্রিজ হয়ে আছেন, মানে প্রথম দিকে নেটের সমস্যা হচ্ছিল, আমি একটু বকাঝকা করার পরে সব আসি আসি করে করে একদম মনে করেন ফেনা তুলে দিচ্ছেন। তো ধন্যবাদ যারা যারা আছেন। কারা কারা ছিলেন? ওয়াহিদা আপু, তারপরে হচ্ছে মারুফ হোসেন, তারপরে হচ্ছে লাবণ্য বড়ুয়া, তারপরে পার্থ পাল হয়, আমরা ইংরেজিতে পদ্মা বলি, পদ্মা তো হয় না, হয় পদ্মা, তাই পার্থ পাল, তারপর মারুফ হোসেন, সুন্না হেলথ ক্লাব, তারপরে আব্দুল আহাদ, তারপর আলালউদ্দিন তো ছিলেনই, তারপরে হচ্ছে আফরোজ মাহমুদ,
তারপরে হচ্ছে আরিফুর রহমান শাওন তো ছিলেনই, লাবণ্যর কথা তো আমি বললামই, মারুফ, তারপরে হচ্ছে এই তো ঘুরে ফিরে যারা যারা মেসেজ করছেন, মার্তুজ আলী ছিলেন। তারপরে হচ্ছে আর নতুন নাম কি, নতুন নাম জাকা জুলকার নাইম তামিম ভাই ছিলেন। তারপরে হচ্ছে এই তো মার্তুজ আলী। আর হ্যাঁ দেখছেন, একটু খেয়াল করে দেখেন, আমরা 25-26 জনের ভিতরে এই যে 8-10 জনের যে অ্যালগোরিদমটা আছে, এই যে এরা হচ্ছে ফার্স্ট বেঞ্চে বসার পাবলিক, মানে স্যার অঙ্ক দিলেই ফট করে অঙ্ক করে দেয়। আমরা ব্যাক বেঞ্চার যারা আছি জীবনে স্যারের সাথে কথা বলতাম না, খালি মনে করতাম যে দূর স্যার আসছে 40 মিনিট থাকবে, কখন যে যাবে এরকম চিন্তা করতাম। মাঝে মধ্যে কমিউনিকেশন করবেন, এই যে আপনার নামটা তো আমি একবার হলেও পড়লাম, তাই না? রেডিওতে একসময় আমার নাম শোনার জন্য কতটা অপেক্ষা করতে হয় একবার ভেবে দেখেন। চিঠি পাঠাতাম লিখে, এই রেডিওতে গানের ডালি মানে গানের আসর ছায়াছন্দতে চিঠি পাঠাতাম, সেই চিঠিটা হচ্ছে ওখানে পড়তো, মানে ওর ভিতরে 2-1 দিন এরকম হয়েছে যে আমার নাম পড়ছে, আমি কি খুশি আমার নাম পড়ছে। তো এই যে আপনার নাম আমি পড়বো, আমার মগজে কিছুটা হলেও আপনার নাম থাকবে। তো সেই ক্ষেত্রে স্যারের সাথে কমিউনিকেশন, কিংবা এ যারা পটর করে তাদের সাথে একটু কমিউনিকেশন করেন, কমিউনিকেশন গ্যাপ দিয়েন না, তাইলে কিন্তু আপনি শুধু শিখবেনই কিন্তু প্রয়োগ করতে পারবেন না। আচ্ছা, সাথী মনে হয় হাত তুলছিল, সাথী বলো, আনমিউট করো। পানি খাও তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুনছিলাম, শুরু থেকে আছি, কিন্তু আমাদের কক্সবাজারে অনেক বৃষ্টি হচ্ছে ভাইয়া, যে কারণে রাস্তায় ছিলাম তো অনেকটা শুনতে পারি নাই। মোবাইলও ভিজে গেছে মিটিং এ জয়েন থাকতে গিয়ে। এবং হচ্ছে পরে ওই মোবাইল কাভারের মধ্যে ঢুকানোর পরে আপনি যে প্রশ্ন করছেন সব অ্যান্সার গুলো জানা ছিল, বাট তখন হচ্ছে আনমিউট করার সুযোগ পাই নাই বৃষ্টিতে। তো তারপর যতটুকু পেরেছি ক্লাসটা শুনলাম। আমার একটা প্রশ্ন না, মানে আপনার কাছ থেকে জানতে চাওয়া বা পরামর্শ আর কি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমি একটা উদ্যোগ নিয়েছি এবং সেটা নিয়ে কাজ করতেছি। তো এই যে যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা হলো, আমার এজেন্সির সেই একটা ট্র্যাক আছে এবং এটা ক্লিয়ার, আমি করতে পেরেছি বা আমি ওইভাবেই সার্ভিসটা দিচ্ছি। কিন্তু ওইটাকে যে ওই যে মানুষের কাছে গুছিয়ে প্রেজেন্ট করা, এটা আমি এখনো করতে পারি নাই। মানে ওই কন্টেন্টটা কিভাবে করব, এটা পোস্ট আকারে নাকি হচ্ছে ভিডিও আকারে, বা এইটা ট্যাগলাইনটা আমার ডিসক্রিপশনে একটা দেওয়া আছে, বাট এটাকে আমি আরেকটু প্রচার কিভাবে করব যে আমার সার্ভিসটা ডিফারেন্ট বাকি সবার চেয়ে। মানে আমার সেম কম্পিটিটর যারা আছে তারা যে প্রকার সার্ভিস দিচ্ছে আমি তার ব্যতিক্রম ধর্মী দিচ্ছি, এবং একদম বাজেটের মধ্যে রেখে। তো এটা আমি শর্ট ভাবে তুলে ধরবো কিভাবে? আপনি বলেছিলেন যে এটাকে সুন্দর কয়েকটা স্টেপে শর্ট ভাবে তুলে ধরতে হবে। তো এইটা আমি কোন ভাবে করতে পারবো আর কি, বা এটা দিয়ে একটু পরামর্শ দিবেন। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটা গুছিয়ে করার জন্য, দারুণ প্রশ্ন, এটা খুবই মানে ক্লাস রিলেভেন্ট কোয়েশ্চেন আর কি। দেখো সাথী, যে প্রথমত যখন একটা মানুষ এখানে যারা আছে অনেক ধরনের মানুষ আছে, তার ভিতরে কেউ আছে যে তার ব্যবসা নিয়ে সে ডিটারমাইন্ড, মানে সে ফিক্স করে ফেলেছে এটাই করবে সে। আবার কেউ আছে সে কনফিউজ, যে আমি এটা করব না ওইটা করব না, কোনটা করলে ভালো হয় এটা সে জানে না। এরকম কনফিউজিং অনেকেই আছে এখানে। আবার তুমি প্রথমেই উল্লেখ করছো যে আমি ডিটারমাইন্ড হয়ে গেছি, আমি যা করতেছি সেটাই করব। তো এখন প্রথমত তুমি বলেছো যে এটাকে শর্টলি কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আমি আইডিয়াটা জেনারেট করবো কীভাবে। তোমার প্রশ্নটা এরকম ছিল যে আমি আইডিয়াটা জেনারেট করবো কেমনে, যে আমি শর্টলি মানুষের কাছে আমার তথ্যটা মানে পৌঁছাবো। দেখো, কন্টেন্টের অর্থ হচ্ছে যে এমন কিছু বানানো কিংবা এমন কিছু প্রকাশ করা যেটার মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত যারা দর্শক কিংবা কাঙ্ক্ষিত যারা ইউজার আছে তার কাছে তোমার তথ্যটা স্মুথলি দেওয়া, এবং তারা যেন তথ্যটা পাওয়ার পর তার ভিতরে কিউরিয়াসিটি তৈরি হয়। ঠিক আছে? তাহলে মোট কথা লাস্টে যে ওয়ার্ডটা আমি ব্যবহার করছি কিউরিয়াসিটি। তো আমি পুরো প্যাকেজটার কথা না ভেবে আমি একটা আইডিয়া তোমাকে ভাবাচ্ছি, তো আমি ভাবো একটু দেখো। সেখানে তুমি দিলা যে একটা নির্দিষ্ট পারপাসে মানুষ ভ্রমণ করে কেন। তোমার যেহেতু প্রতিষ্ঠান ট্রাভেল এজেন্সি, তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে তুমি ট্রাভেল এজেন্সি যারা ট্রাভেল করবে, যারা ভ্রমণ করবে, তাদেরকে তুমি টার্গেট করতে চাও। তাহলে প্রথম নাম্বারে কি ভাবতেছি আমি? প্রথম নাম্বারে আউট অফ বক্স ভাবতে হবে। প্রথম নাম্বারে কি আউট অফ বক্স, মানে যারা অন্যরা করতেছে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে টার্গেট কার, মানে কার টার্গেট করে তুমি বানাবা, মানে কাদেরকে টার্গেট করবা, তারা যারা ভ্রমণ করে। নাম্বার 3, এখন ভ্রমণ যারা করে তাদের প্রবলেম কি,
ভ্রমণ যারা করে প্রবলেমের ভিতরে 1 নাম্বার প্রবলেম হচ্ছে টাকা পয়সা বেশি লাগে, 2 নাম্বার প্রবলেম সার্ভিস ভালো পায় না, 3 নাম্বার প্রবলেম হচ্ছে হয়রানির শিকার হয়, 4 নাম্বার প্রবলেম হচ্ছে যে যেখানেই যাক না কেন সেই জায়গাটা তারা ভালো করে আগে থেকে না জানার কারণে, গাইড না থাকার কারণে তাদের পুরা টাকা বরবাদ হয়ে যায়। এটার আমার তোমার সবার এই এক্সপিরিয়েন্স আছে, আছে তো নাকি? মনে মনে আছে, কাউকে বলিনি কিন্তু মনে মনে আছে। এখন এই প্রবলেমগুলো তুমি সলভ করবা। এখন কেমনে তুমি বলবা যে এই প্রবলেম? তো আমরা যেটা করে ফেলি, একটা ব্যানারের ভিতরেই কিংবা একটা পোস্টের ভিতরেই সকল বৈশিষ্ট্যগুলো বলে ফেলার চেষ্টা করি। তুমি একটা একটা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করো। যেমন হচ্ছে টাকার সাশ্রয়, তুমি এই টাকার সাশ্রয় নিয়ে একটা কন্টেন্ট বানাবা। তাহলে কি করলাম, আমি ন্যারো ডাউন করলাম। প্রথমে ছিল বৃহৎ, আমি ট্রাভেল এজেন্সির মালিক, আমি কন্টেন্ট বানাবো, তাহলে তো আমি বিশাল একটা বৃহৎ ভেবে ফেলতেছি। তারপরে কি আরেকটু ন্যারো ডাউন করলাম যে ট্রাভেল এজেন্সির ভিতরে মানুষের টার্গেট করতে হবে যে কাকে আমি কাদের উদ্দেশ্যে বানাবো। আমি ওখানে পেয়ে গেলাম যে আমরা ভ্রমণ করে তাদের 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 উদ্দেশ্যে বানাবো। তারপরে আরও ন্যারো ডাউন করলাম যে তাদের প্রবলেম কী, তো এই বিভিন্ন ধরনের XYZ প্রবলেম, সেটা আরও ন্যারো ডাউন হয়ে গেল। এবার ওই প্রবলেমের ভিতর থেকে একটা প্রবলেমকে ট্রিগার করে একটা কন্টেন্ট বানাবো, তারপরের দিন আরেকটা প্রবলেম। এইভাবে আমি প্রবলেমকে বলবো যেন তোমার ব্যানার, তোমার লেখা, তোমার ভিডিও, তোমার যে সামান্যতম লাইভ রিলস যাই হোক না কেন সেটা যেন কানেক্ট হতে পারে। তুমি যেমন গান গেয়ে টিকটকে আপলোড করো, কিংবা তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, তুমি সহজ স্বাভাবিক হতে পারো না ক্যামেরার সামনে, তারপরেও চেষ্টা করো, কারণ ওইটা করে করে কিছুটা অভ্যাস হয়ে গেছে। অনেকেই তো লজ্জার খাতিরে সেটাও করে না। তো এখন কথা হলো যে সেই জায়গাতে তুমি যদি গানও গাইলা, এইরকম গান সমুদ্রের ধারে শুনতে ভ্রমণাসক্ততে যোগাযোগ করুন। আপনাদের খুব স্বল্প খরচে এরকমভাবে হাওয়া মেখে মেখে সমুদ্রের বাতাস খেতে খেতে গান গাওয়ার ব্যবস্থা করতেছে ভ্রমণাসক্ত। তার মানে প্রথমে তোমার উদ্দেশ্য ছিল যে মানুষকে একটু এন্টারটেন করা, যে ও সব সখীরে পার করি তো নেবো আনা আনা, এটা তুমি মুখ মিলাচ্ছ আর গান গাচ্ছ, এবং শেষের দিকে বলে দিলা এই সখীরা পার হোক আর না হোক আপনি কিন্তু ঠিকই পার হবেন, ভ্রমণাসক্তের সাথে যুক্ত হন, এবং এই পারাপারের যে ব্যবস্থা সেটা আমরা কিন্তু সহজে করে দেবো। সেন্ট মার্টিনের কিন্তু শেষ টিকিট বিক্রি হতে আর মাত্র কয়েকটার বাকি আছে। এই যে কথাটা বললা, এই মাথাটা জেনারেট করতে পারলো কারণ আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে, তোমারও অভিজ্ঞতা আছে, বাট তুমি বলতে পারো না। তো আমি কি বললাম, ন্যারো ডাউন যদি করে ফেলো, এই যে বললাম যে সাশ্রয়ী মূল্যে আমি দিব, সাশ্রয় নিয়ে যত ভাববা তোমার আইডিয়া জেনারেট হতে থাকবে, তখন অদ্ভুত অদ্ভুত আইডিয়া আসবে তোমার। সাশ্রয় দিয়ে কি করা যায়, মানে অল্প খরচে কি করা যায়, অল্প খরচে কি কি হয়, হোটেল খরচ কমানো যায়, খাবার খরচ কমানো যায়, একদিনেই সব কাভার করা যায়, এবং যাতায়াতের খরচ কমানো যায়। এই জিনিসগুলো যদি তুমি ভাবতে থাকো, শুধু সাশ্রয় দিয়ে মিনিমাম 10টা কন্টেন্ট তুমি বানাতে পারবা। তাই প্ল্যানিং, প্রোগ্রামিং এটা করার জন্য ন্যারো ডাউন করা খুবই জরুরি। মানে পুরো জিনিসটাকে না ভেবে সার্বিকভাবে আমি কাপড় বিক্রি করতে চাই, এটা ভাবলে তুমি জীবনে কন্টেন্টই বানাতে পারবা না। কাপড় দিয়ে কি সমাধান করবা সেটা ভাবো, ন্যারো ডাউন করতে 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 একটা স্তরে নিয়ে আসো, নিয়ে আসার পর ওইটা নিয়ে ভাবতে থাকো, দেখবা যে প্রচুর পরিমাণে আইডিয়া তৈরি হবে। আশা করি বুঝতে পারছো সাথী। হ্যাঁ, বুঝতে পারছি আপনার যে আইডিয়াগুলো ছিল খুবই চমৎকার। বাট আমার কোয়েশ্চেনটা মানে আরেকটু স্পেসিফিক ছিল, মানে আমি ক্লিয়ার করি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে আমার যেহেতু ট্রাভেল এজেন্সি, তো আমার যে কম্পিটিটর গুলো আছে, যে ট্রাভেল এজেন্সি আর যারা আছে তাদের যে সার্ভিস, সেখান থেকে আমি একটা ডিফারেন্ট সার্ভিস রেখেছি যেটা মানুষের জন্য উপকার। যেমন হচ্ছে যে কোনো ট্রাভেল এজেন্সি, আমি ক্লিয়ার করে বলছি যাতে বুঝতে সুবিধা হয়, যে কোনো ট্রাভেল এজেন্সি আপনার হচ্ছে ট্যুর গুলো নির্ধারিত ডেটে এবং নির্ধারিত বাজেটে করতেছে। এখন দেখা যাচ্ছে যারা আপনার হচ্ছে ফ্রিল্যান্সার আছে, বা যারা আমরা অনলাইনে কাজ করতেছি, বা অনেক প্রফেশন আছে যারা ছুটির দিনগুলোতেই ব্যস্ত থাকছে, এবং ব্যস্ত দিনগুলোতেই তারা হচ্ছে হয়তো রিল্যাক্স থাকতেছে, এরকম অনেকেই আছে, অনেক প্রফেশন আছে। তো সেখানে আমি মেইন কোশ্চেনটা কি, মানে পয়েন্টে আসো তাহলে আমাদের, আমি বুঝতে পারার চেষ্টা করছি মেইন পয়েন্টের কি। মানে আমি হচ্ছে টোটাল এটাই পয়েন্ট যে আমি পুরো একটা ডিফারেন্ট সার্ভিস দিচ্ছি, এবং আমি পয়েন্টটা ক্লিয়ারিফাই করতে পারছি যে আমার পয়েন্ট এইটা, যে আমি অন্যান্য ট্যুরিজমের থেকে আলাদা 365 দিনই আমার ইভেন্ট আছে, এবং সে যেমনটা চাচ্ছে তেমন করে আমার ইভেন্ট আছে, প্রতি 2 জনের জন্য আছে, এবং সাশ্রয়ী রেখে। বাকি সবাই গ্রুপ করে যে বাজেটে করতেছে, আমি তার থেকে কম বাজেটে বা ওই সেম বাজেটে ডিফারেন্ট সার্ভিসটা দিচ্ছি, যে কোনো দিন, কোনো সময়, যে কোনো ভাবে। তো এই বিষয়টা আমি আমার সার্ভিসে এটা প্রোভাইড করতেছি, কিন্তু এটাকে কন্টেন্ট আকারে তুলে ধরা, সেইটার
প্ল্যান আমি অনেকদিন থেকে খুঁজতেছি, কিন্তু আমি পাচ্ছি না। স্মার্ট কোনো প্ল্যান পাচ্ছি না। আচ্ছা আমি বুঝতে পারছি, কোয়েশ্চেন সংক্ষিপ্ত করছি কারণ মানে বাসায় যেতে হবে, মানে বাইরে পরিস্থিতি খারাপ আর কি, সেই জন্য আমি একটু শর্ট করার চেষ্টা করছি। সাথে আমি বুঝতে পারছি, এই প্রশ্নটাও বুঝতে পারছি, এটারও উত্তর তোমার লাগবে, আগেরটারও তো লাগবেই, আগেরটার সাথে এটা রিলেট করে। দেখেন সাথীর প্রশ্নের সাথে কি আপনারা কি রিলেট করতে পারছেন? আপনারাও কিন্তু এটার উপকৃত, প্রশ্ন করলে সবার উপকার হয় আর কি, প্রশ্ন করবেন। কি বলছিলাম, সাথী একটু ভাবো, তোমার প্রবলেম হচ্ছে সামারি করা, মানে সামারি করতে পারছি না যে আমি তো এই সার্ভিস, আমি জানি যে আমি কি সেরা, মানে কিসে সেরা আমি, অন্যরা বিভিন্ন ধরনের প্রবলেম দেখিয়ে বলে যে এত তারিখে হবে, অত তারিখে হবে, তবে তোমার 365 তুমি যেদিনই সার্ভিস চাই তার সেদিন তুমি সার্ভিস দিতে পারবা। এটা হচ্ছে তোমার একটা বিশেষ একটা অফার। তো এখন দেখো এটার সামারি করে যে কন্টেন্ট বানাবা কেমনে, এটা তুমি পারতেছো না, এটাই তোমার প্রশ্ন। আচ্ছা এখন কথা হচ্ছে যে দেখো ওই একই জিনিস তুমি অ্যাপ্লাই এখানে করো, তোমার প্রবলেমগুলো, তোমার তো প্রথম স্টেজের কাজটা তোমার হয়ে গেছে, মানে তোমার বৈশিষ্ট্যগুলো বের করার কাজ তুমি করে ফেলছো। এখন তুমি সবগুলো বৈশিষ্ট্য না, একটা বৈশিষ্ট্যকে টার্গেট করো, যেমন হচ্ছে যে তুমি অপেক্ষা করতে হবে না। যে কোনো ট্রাভেলার যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো প্যাকেজে, যে কোনো জায়গায়, বেশি করে স্পেসিফিক তুমি লিখে দিবা এই জায়গাতে ট্রাভেল করতে পারে উইদাউট এনি হ্যাসেল। এটা হচ্ছে তোমার ড্রাফট, মানে একটা কন্টেন্ট তৈরি করার আগে ড্রাফট তৈরি করতে হয়, যে আমি ড্রাফট তৈরি করে ফেললাম, লিখে নিলাম যে এটা আমার সুবিধা। এখন যখন আমি এটা দেখব, আগে আমি ভাববো আমার একজন ওই যে গ্রাহকের অ্যাঙ্গেল থেকে ভাববো যে এইটা আমাকে কতটুকু ইফেক্ট দেয়, যে এরকম যদি কোনো অফার পাইতাম। অনেকেই ইমার্জেন্সি ট্রাভেল করতে চায়, যে হঠাৎ করে ছুটি পাইছে সে ট্রাভেল করতে চাচ্ছে, কিন্তু এমন একটা গ্রুপ ট্রাভেল করতে যাচ্ছে সেটা তারিখ আবার অনেক পিছায়, তো তোমাকে আলাদাভাবে সে খুঁজবে, তাই সাথীর কাছে গেলে আমি ওই দিনই ট্রাভেল করতে পারবো। তো আমি যেটা বলতে চাই, প্রথমে ড্রাফট করতে হয়, সেকেন্ডলি ইমাজিন করতে হয় এটার আইডিয়া, মানে সেটা ইমেজ হবে, সেটা কি ব্যানার হবে, সেটা কি লিখিত কন্টেন্ট হবে, কি হবে, এটা প্রথমে ভাবতে হয় না। এই ভাবনাটা ভাবার কারণেই অনেকে আইডিয়া তৈরি করতে পারে না। প্রথমে আগে লিখিত আইডিয়া জেনারেট করতে হয়। তা আমি জেনারেট করে ফেললাম, এবার চলো তোমার হয়ে আমি এই আইডিয়াটা জেনারেট করে দিই। তাহলে আমি ড্রাফট তৈরি করে ফেলছি। 1 নাম্বার সুবিধা হচ্ছে যে 365 দিনই আমার ট্রাভেল হবে। এখন আমাকে কিভাবে এটা বোঝাতে হবে, মানে কিভাবে আমি দর্শকের কাছে এই জিনিসটা নিয়ে যাব। অন্যরা কি করতেছে, স্পেসিফিক দিনের জন্য অপেক্ষা করতেছে, আর তোমার অপেক্ষা লাগছে না। তো ধরো একটা কলা উপর দিক থেকে ঝুলতেছে, মানে কলা ঝুলতেছে, আর নিচে একটা বাদর তাকায় আছে। কিংবা আরও একটা আইডিয়া ধরো যে কাক এবং পানির গল্প সবাই জানে, কলসিতে পানি আছে, কাক পাথর নিয়ে এসে ওর ভিতরে পাথর দিয়ে ওর লেভেলে আসলে তারপরে হচ্ছে পানিটা খায়। ওই কাকের কলসি এবং কাক মুখে পাথর নিয়ে ওই কলসির ইয়াতে বসে আছে, এবং ব্যানারে লেখা আছে অপেক্ষা আর কত। তাহলে ব্যানারটা একটু অদ্ভুত রে, এবং সবাই কানেক্ট হতে পারবে, এই গল্পটা সবার জানা। এবং এই ব্যানারের ডিসক্রিপশনে তুমি দিলা যে ট্রাভেল করতে অপেক্ষা কেন করতে হবে, অপেক্ষার অবসান ঘটিয়ে, ওই যে বললাম যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো দিন ট্রাভেল করতে ভ্রমণের সাথে যোগাযোগ করুন। আপনি কেন অপেক্ষা করবেন? এই যে একটা ইমাজিন করো, একটা প্রবলেম সলভ করলা, মানুষ স্ক্রল করতে করতে ওই কাক দেখে থামবে। নর্মালি ব্যানার দেখে থামে না মানুষ, হ্যাঁ, মানে যে ব্যানারের ভিতরে অনেক হিজিবিজি লিখা, যে ব্যানারের ভিতরে অনেক তথ্য, তার শাড়ি আছে, চুড়ি আছে, তার সমস্ত কিছু আছে, এটা দেখে মানুষ বলে যে ও আচ্ছা, তারপরে নেক্সট কাক দেখে থামছে, সে কলসি দেখে থামছে, কি পড়ছে, ও আচ্ছা অপেক্ষা করছিল পানি খাওয়ার জন্য, তাহলে অপেক্ষা করতে হবে না। এই যে দেখো ইমেজের সাথে তার যে কানেক্টিভিটি, সেটা কিন্তু কানেক্ট করে ফেলছে। এটা কিন্তু আমি এখন জেনারেট করলাম, তাহলে একটা কন্টেন্ট আমার হয়ে গেল। এক আঙ্গিকে হলো মোস্তাফিজুর এরকম মিনিটে কয়েকটা কন্টেন্ট বের করে ফেলতে পারে। এই জিনিসটা কিভাবে হয়েছে আমি প্রচুর চর্চা করেছি, আমি প্রচুর কানেক্ট করতে পারি একটা গল্পের সাথে আর একটা গল্প, এবং তুমিও পারো সাথী। কিন্তু তোমার প্রবলেমটা হচ্ছে যে তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছ একটা নির্দিষ্ট জায়গায়। এই ব্ল্যাঙ্কটা ন্যারো ডাউন করার জন্য হচ্ছ, মানে ন্যারো ডাউন না করার জন্য হচ্ছ, মানে ন্যারো ডাউন হও। প্রবলেম সলিউশন সবগুলোর সলিউশন তুমি দিচ্ছ না, স্পেসিফিক কিছু সলিউশন দিচ্ছ, আর ওই স্পেসিফিক সলিউশনটাকে তোমাকে ভালো করে কানেক্ট করে করতে হবে, তাহলে দেখবা যে একটা ইমেজ দিয়েও অনেক সেল পাওয়া যাবে। আমি কি বলতে পারছি সাথী? ভাইয়া বুঝতে পারছি, এবং হচ্ছে আইডিয়া অলরেডি চলেও আসছে মাথায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার কথা শুনে যার আইডিয়া মাথায় তৈরি হয়, এটার জন্য আমি খুব খুশি হই, তৃপ্ত হই, এবং এই তৃপ্ত হই বলে আপনাদের সামনে হাজির হই এবং চেষ্টা করি আপনাদের কিছু শেখানোর। আশা করছি পরবর্তী সময়ে আরও শিখবেন।
আমার একদম ক্লাস শেষের পর্যায়ে অনেকে হাত তুলে রেখেছেন, দুজনকে আমি সুযোগ করে দিচ্ছি। মারুফ ভাই প্রথমে বলবেন, তারপরে শাওন ভাই রেডি থাকবেন। মারুফ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি আমার প্রশ্নটা হচ্ছে আমি মানে অনেকদিন ধরে ভাবতেছি যে শুরু করব, বাট শুরু করা হইতেছে না। তো আমার মানে এই প্রোডাক্টটার সাথে আমি মানে কোম্পানির সাথে কথা বলছি আর কি। মানে প্রোডাক্টটা হচ্ছে বাহিরের, ইন্ডিয়ান কোম্পানি। আমার প্রশ্নটা হচ্ছে মানে এই মানে সাপ্লিমেন্ট আকারে এই এই প্রোডাক্ট গুলা নিয়ে কি আমি কাজ করা উচিত? এই মানে এই জন্য আর কি আমি অনেকদিন ধরে মানে কনফিউজড। এটা কয়েকজনের সাথে কথাও বলছি যে এগুলা নিয়ে সমস্যা হয় বা কি, এই জন্য আর কি এই প্রশ্নটা। হ্যাঁ, আপনি কি পরামর্শ আপনি পরামর্শ কি দেন। শিলাজিতের কথা বলতেছেন? শিলাজিৎ নিয়ে কাজ করবেন এটা? না না, শিলাজিৎ না। তো কি সাপ্লিমেন্টারি বলতে কি বোঝাচ্ছেন? এটা আমাকে খোলামেলা না বললে তো আমি উত্তর দিতে পারবো না, আপনি খোলামেলা বলেন। ও, সাপ্লিমেন্টটা হচ্ছে ডায়াবেটিস এর পরে আবার হচ্ছে ফিটনেস পরে আপনি কি বাচ্চাদের স্পেসিফিক করেন খাবারে। নাই যে কি মানে কোন প্রোডাক্ট, স্পেসিফিক কোন প্রোডাক্ট কি রিসার্চ করেছেন? রিচার্জ বলতে তাদের অফিসে যে আমি কথা বলছি আর কি। তো আমি একটা 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 কি স্পেসিফিক করছি আর কি, ন্যারো ডাউন করছি, ওটা হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস কি? এই ডায়াবেটিসের মানে ওনাদের আর কি যে সাপ্লিমেন্টটা, ওই সাপ্লিমেন্টটা নিয়ে মানে কাজ এখন করবো আপনার আর কি। প্রবলেম এখন কি কি যে আপনি কাজ করবেন কিনা এটা বুঝতে পারছেন না, না ওই যে প্রোডাক্টটা নিয়ে যে কাজ করবেন সেটাতে সফল হবেন কিনা সেটা বুঝতে পারছেন না, কোনটা? জি জি, এই দুইটাই মানে আপনি বুঝতে পারছেন। আচ্ছা, ওকে। দেখেন, প্রথমত আপনার 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 কাজ আপনাকেই করতে হবে, অন্যদের চিন্তা করে আপনার কোনো কাজ নাই। তবে হ্যাঁ, ম্যাথামেটিক্স, ফিজিক্স কিংবা কিছু না কিছু যোগসূত্র থাকতে হয়, কিছু কিছু অ্যালগোরিদম মানতে হয়, কিছু কিছু রিসার্চ করতে হয়, ডাটা অ্যানালিসিস করতে হয়। বিজনেস যেটা আপনি জানেন না, ধরেন আপনি মাছের ব্যবসা শুরু করেছেন, জীবনে আপনি মাছের ব্যবসা করেন নাই, ওই ব্যবসা করার দরকার নাই। প্রয়োজনে কোনো আড়তে থাকেন 1 বছর, থাকার পর কারো হেল্পারই করেন, করার পর তারপরে হচ্ছে আপনি মাছের আড়ত দেন অথবা মাছের ব্যবসা শুরু করেন। তার মানে ই কমার্স ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে আপনি কোনো না কোনো ইন্ডাস্ট্রি, যেমন আমারই অনেক প্রতিনিধি প্রয়োজন হয়, আপনি প্রয়োজনে বলেন যে মোস্তাফিজ ভাই ই কমার্স রিলেটেড যে কাজগুলো করেন তার ভিতরে কোনো কাজ আছে নাকি, না আমাকে কিছু কাজ দিন তো। এই যে এই ব্যাপারটা আগে শেখার ব্যাপারটা, একটা কথা মনে রাখবেন মারুফ ভাই, সেটা হলো যে কাজের শুরুটা হচ্ছে কাজের অর্ধেক। করি করবো না এরকম দুবিধায় থাকার দরকারই নাই। তো যে জিনিসটা আমি জানি না, বুঝি না, সেই জিনিসটা আমি শুরু করব না। শুরু করার জন্য অভিজ্ঞতার দরকার আছে। সেটার জন্য আপনি কি এতদিন ধরে আপনি শুধু ভাবতেছেনই, ধরেন কথার কথা 3 মাস কোনো ইন্টার্নশিপ করলেন কোথাও, যে কোনো প্রতিষ্ঠানে, আপনি বলতে জি, পারেন যে এই এই ব্যাপারটা আমি বলতে এই ব্যাপারটা ওনাদের সাথে কথা বলছি যে আমি তো আপনাদের প্রোডাক্ট সম্পর্কে হ্যাঁ, খুব ভালো জানি না। তো ওনারা হ্যাঁ, বললো যে আমি আপনাকে আমরা ম্যান টু ম্যান কথা বলবো, মানে আপনাকে এই ব্যাপারে মানে ভালোভাবে ধারণা দেওয়ার পরে আপনাদের কাজ করবেন। হুম, মানে আপনি মানে ওনারা যেভাবে কথা বলতেছে ওইভাবে কথা বলার পরে আমি যাতে কথা বলতে পারি, মানে আমি তো ওনারা একদম ভাঙা বলছি যে আমি এইভাবে কাজ করবো। তো উনি বলছে যে আমি যেভাবে কথা বলতেছি এইভাবে যাতে আপনি কথা বলতে পারেন, আমি আপনাকে এইভাবে শিখিয়ে দেব। তো এই ব্যাপারটা আমি শুনেন একটু আমি বলি, ক্লিয়ার করে মারুফ আসছি। ভাই আমি বুঝছি, আমি একটু সময় কম দিতে যাচ্ছি ভাই। নেক্সট দিন আমি অবশ্যই আপনাকে সময় দিব, কিংবা সবাইকে সময় দেবো। আমি একটা নাম্বার দিয়ে দিছি, হচ্ছে ইনকল মেসেজে সমস্যার সমাধানের জন্য 1-to-1 করতে হয়। তারপর আমি প্রবলেমটা আমি বুঝতে পারছি আপনার। যে পণ্য কথা বলার ট্যাটনগিরিতে বিক্রি হয় সেই পণ্য নিয়ে কাজ করতে হয় না, এইগুলো পণ্য ভুয়া হয়। মানে কথার এক্সপ্রেশন, প্রেজেন্টেশন দিয়ে পণ্য পণ্য মানুষ খুঁজবে, ওই প্রোডাক্ট মানুষ খুঁজবে, এমন পপুলার প্রোডাক্ট হবে। হয় আপনি নিজে উৎপাদন করতেছেন, তখন সংঘর্ষ করেন, স্ট্রাগল করেন, প্রেজেন্টেশন দেন সব জায়গাতে, সেটা এক জিনিস। মার্কেট ডমিনেট করতেছে, আপনাকে বলা হচ্ছে যে এই প্রোডাক্টটা খুবই পপুলার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট, আপনি ব্যবসা করলেও আপনি লাখপতি হয়ে যাবেন। এবং তাদের মিষ্টি মধুর কথার মাধ্যমে তারা কোনো এক পর্যায়ে বলছে আপনাকেও ভালো কথা জানতে হবে, ভালো শিখতে হবে, তাহলে জীবনে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। সেটা MLM কোম্পানি হোক, সেটা কোনো DXN হোক, আমি নাম নিব না, এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা আমি জীবনে নামই শুনেন নাই, তারপরেও তারা বলবে যে এই প্রোডাক্টটা যদি
যদি তুমি ভালো করে কথা বলতে পারো, 10 জন মানুষের কাছে যাইতে পারো, তাহলে বিক্রি হবে। ভাই তোমার এত জনপ্রিয় প্রোডাক্ট, মানুষই জানে না তোমার প্রোডাক্ট সম্পর্কে। আমি হলে কি করতাম, আমি সেই প্রোডাক্টটা 5টা নিয়ে আসতাম ওই অফিস থেকে। আমার বাসার, আমার আশেপাশের যে মানুষগুলো আছে ডায়াবেটিস, তাকে ওই বোতলের উপর লেবেল টেবেল খুলে একটা 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 আলাদা কৌটার ভিতরে এই প্রোডাক্টগুলো দিয়ে বলতাম যে তুমি এটা খাবা, আমি ভারত থেকে নিয়ে আসছি, এবং এইটা খাওয়ার পর কোনো উপকার পাচ্ছ কিনা, কি উপকার পাবা সেটাও বলবো না আমি। মানে মেডিসিন কিংবা সাপ্লিমেন্টারি এমন একটা জিনিস যেটা ব্রেন আপনাকে যদি বলে যে পানি খাইলে আমি মরে যাব, তাহলে পানি খাইলে আপনি মরে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি আগে থেকে বলবেন না যেটা কি উপকার হবে, এবং আপনি সার্ভে করলেন 5 জনকে, যে 5 জন ডায়াবেটিসের মানুষ খাওয়ার পর যে উপকারের কথা তারা বলতেছে সেই উপকার তার হচ্ছে কিনা। আমি এটা প্রুফ পাইলাম যে ঠিক আছে এটা ভালো প্রোডাক্ট। আরে ভাই সজনে পাতা দিয়েও ব্যবসা শুরু করা যায়। আপনি ব্যবসা শুরু করতে এত রিসার্চ কেন করতেছেন? শুরু করে দেন, 2-4টা প্রোডাক্ট আগে বিক্রি করেন মার্কেটে বিক্রি করার পর তারপরে আপনি সাপ্লিমেন্টারিতে যান, সজনে পাতা গুঁড়া করেন, গুঁড়া করার পর বলেন যে মোরিঙ্গা পাউডার, নাম দেন একটা সুন্দর, যে হেলদি মোরিঙ্গা পাউডার কিংবা ফিটবিট মোরিঙ্গা পাউডার, ঠিক আছে, নাম দিয়ে দেন সুন্দর, এই নামটা আপনারই দেওয়া। তারপরেও এটার সুন্দর একটা মানে আলাদা ডাব্বা, মানে খুব প্যাকেজিং করেন না, তার না হলে বিএসটিআই কিন্তু বাঁশ দিবে। প্যাকেজিং না করে আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পেজে আপডেট দেওয়া, মাঝে মধ্যে একটু বুস্টুট চালানো, এইভাবে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন 3 মাসের। গ্যাদার করার পরে আপনি আগে আপনার নিজেকে মেশিন বানান, যে এই মেশিনের ভিতরে আমি যা দিব তাই গুঁড়া হবে। এখন ভারত থেকে নিয়ে আসেন, লন্ডন থেকে নিয়ে আসেন, যাই দিক আপনাকে আপনি বিক্রি করতে পারবেন। তার মানে আপনাকে আগে সেলস শিখতে হবে, অনলাইনে কেমনে সেলস করে, ফানেল কাজ করে কেমনে, এটার যে সিস্টেম সেটা লস হয় কোথায়, মানুষ অসফল হয় কোথায়। আমার মতো মানুষ তো আরও 1000 মানুষ আছে, তারা অসফল কোথায় হচ্ছে, প্রবলেমটা কোন জায়গায়, এটা ফাইন্ড আউট করার পর তারপরে নিজের মেন্টালি স্থির হয়ে তারপরে আপনি আরও সাপ্লিমেন্টারি কেন আরও কিছু নিয়ে আসেন, তখন আপনি বিক্রি করতে পারবেন। তাই মারুফ ভাই আমার পরামর্শ হচ্ছে, প্রোডাক্ট কি ভালো হবে কিনা, এটা লাভ হবে কিনা, এটা কি আমি বিক্রি করতে পারবো কিনা, এগুলো অমূলক প্রশ্ন, এগুলো মাথাতে আসতেই দিবেন না। আপনি চ্যালেঞ্জ দিবেন। এই যে যেমন এক ভাইকে আমি অনুসরণ করি, সে 10টা এই ক্লিপ নেয়, হ্যাঙ্গার নেয়, বলে যে আমি এটা রাস্তাতে আজকে 100 পিস বিক্রি করবো, এটা ওইটা আবার সে লাইভ করে। চিনছি তো আপনি রাস্তায় নামেন না ভাই, আপনি রাস্তায় নামেন যে ভাই আমি আজকে এরকম এই মগটা দেখে কাছের মনে হচ্ছে, ভাই এটা কিন্তু প্লাস্টিকের, এই প্লাস্টিকের মগ নিয়ে যান এবং হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না, নিয়ে যান, মাত্র 100 টাকা দাম। এটা বললে আগে হকারি করেন। 1 মাস আপনি বিক্রি করতে পারলে আপনি বুঝবেন যে আপনি বিক্রি করার পাওয়ার আছে। এবার অনলাইন স্টোর খুলেন, করার পর এগুলো যে তামঝাম আছে সেগুলো করে কন্টেন্ট দিয়ে একটু বিক্রি করার চেষ্টা করেন, তখন আপনার ভিতরে কনফিডেন্ট বিল্ড হবে, তখন আপনি মনে করবেন যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মানবেন, দেখবেন যে কাজ হবে 100%। আশা করি আমার কথা বুঝতে পারছেন মারুফ ভাই। জি ধন্যবাদ। ওকে ফাইন, তারপরে আমাদের শাওন ভাই বলেন, প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান শাওন, একজন গ্রাফিক ডিজাইনার। আমি লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ শাওন ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আজকে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি উদ্যোক্তায়নের শুরু থেকে গ্রুপের আমি মনে হয় প্রথম গ্রুপের মেম্বার। আমি তখন থেকে আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। এতদিন কোনো রেসপন্স করি নাই, আজকেই প্রথম আমি মিটিং আসছি এবং আপনার কথা শুনে অসংখ্য পরিমাণে আমার ভালো লাগছে এবং আমি অনেকগুলা প্রসঙ্গে আপনার সাথে রিলেট করতে পারছি, যে জিনিসটা আমাকে এখন পর্যন্ত এখানে কানেক্টেড রাখছে। আচ্ছা আমি কথা না বাড়াই ভাইয়া বাসায় চলে যাবেন। তো আমি প্রশ্ন বলতে আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার এবং আমি শুধুমাত্র ট্রাভেল এজেন্সিদেরকে আমার গ্রাফিক ডিজাইন সার্ভিস দিয়ে হচ্ছে সাপোর্ট করছি এবং দীর্ঘ 1 বছর যাবত হচ্ছে আমি খুব ভালোভাবে সার্ভিস গুলা দিচ্ছি এবং আমার কাছে অনেক হিউজ পরিমাণ ক্লায়েন্টও আছে আলহামদুলিল্লাহ, চলতে স্টেবল। এবং আমি যেই সাহায্যটা আপনার কাছে জানতে চাইতেছি, আমার কাছে হচ্ছে প্রিভিয়াস অনেকগুলা ক্লায়েন্টের ইনফরমেশন আছে বা হচ্ছে কন্টাক্ট রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমি কিভাবে আমার বিজনেসটাকে গ্রো করতে গেলে হচ্ছে ওই আমার ক্লায়েন্ট গুলাকে আমি কিভাবে আমার সাথে রিএনগেজ করব, এই বিষয়ে যদি একটু আমাকে পরামর্শ দিতেন স্যার। ওকে থ্যাংক ইউ সো মাচ। দেখেন বাংলাদেশের যে এজেন্সি হোক না কেন, যেহেতু আপনি স্পেসিফিক একটা ক্যাটাগরির এজেন্সি, যেমন এখানে সাথী খাতুন যে আছে, ও একটা ট্রাভেল এজেন্সি শুরু করতে যাচ্ছে, এরকম টাইপের এজেন্সি নিয়ে আপনি কাজ করেন এবং তাদের যে কন্টেন্ট সলিউশন, মানে সেটা পোস্ট ডিজাইন হোক, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হোক কিংবা কন্টেন্ট সলিউশনগুলো আপনি করে থাকেন ডিজাইনের মাধ্যমে, এটা শুনে ভালো লাগলো। আমাদের এখানে যেমন ক্রেতা আছে তেমন বিক্রেতাও আছে। তো আমি যেটা বলতে চাই, রিএঙ্গেজ কিংবা রিপিট কাস্টমার কিংবা এঙ্গেজ রাখার জন্য দেখেন যে পোর্টফোলিওর বিকল্প নাই। আপনার একটা স্ট্রং পোর্টফোলিও থাকলো, স্ট্রং পোর্টফোলিওটা আপনি প্রতিনিয়ত আপডেট করতে থাকলেন। যেমন দেখেন আমরা নর্মালি বাংলাদেশে যারা থাকি তারা যে ফানেলগুলো ব্যবহার করে, ফেসবুক পেজ একটা ফানেল, মানে ওখানে সে লাইক দিয়ে আছে, আপনি যাই আপডেট দেন সেটা তো তার চোখের সামনে যায়।
আবার জি। অনেকেই গ্রুপ ফানেল হিসাবে ব্যবহার করে, মানে একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপেও অনেক ডিসকাশনের মাধ্যমে সেটা ফানেল হিসাবে কাজ করে। আমি একটু পজ দিই স্যার আপনাকে। হ্যাঁ জি। মানে আমি হচ্ছে পেজের মাধ্যমে হচ্ছে আমার কন্টেন্ট গুলো আপলোড করতেছি এবং হচ্ছে আমার ক্লায়েন্ট গুলাকে এঙ্গেজ রাখার চেষ্টা করতেছি, কিন্তু আপনি যেহেতু স্যার এই বিষয়ে অনেক অভিজ্ঞ, আমি চাচ্ছি যে কোন ওয়েটা আমি না অবলম্বন না, করলে আমি পরে আমি হচ্ছে আমি লং বলছি যে টার্ম। স্পেসিফিক পয়েন্টেই আমি যাচ্ছি, মানে আচ্ছা অনেকেই আচ্ছা, করে sorry, যেটা, হ্যাঁ অনেকেই করে সেটা আমি বলতে জি, জি। চাচ্ছি। আপনাকে শুধু তো আমি অ্যান্সার দিচ্ছি না, আপনি তো মূল গোস্ত কখন দিবে, হ্যাঁ এটাই তো চাচ্ছেন আপনি এখন। আমি কাটার অন্যদেরকে পর অন্যদেরকে রান্নাটা আবার নিতে ভাতটা পারছি। দেওয়াও জানছি যে গোস্ত খাওয়ার আগে আগে ভাত নাও, থালা নাও, নাহলে তো আর গোস্ত খাইতে পারবে না। হ্যাঁ এটা জি এটা স্যার, এটাও জি জি। বলতেছি, কারণ আমাকে ট্রিগার করতে হয় শুধু একজনকে না, মানে আমি সবাইকে ট্রিগার করি যাতে করে সে বুঝে আর কি। তো জি আমি স্যার, জি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফানেল বলতে যেটা বোঝাই আমি, সেটা হলো যে একটা নির্দিষ্ট জায়গাতে আপনার সকল ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্টরা প্রতিনিয়ত আপনার আপডেটটা সে জানতে পারছে। কিন্তু আমাদের এখনও বাংলাদেশের যে মানে সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে, সেই সাইকোলজিক্যাল ব্যাপারে যতক্ষণ কেউ ঝাঁকি না দিচ্ছে, মানে আমরা পুশ না করলে, যে প্রথমে যে গল্পটা বললাম যে পাশের বাড়ির আন্টির বাজার করছি সুন্দরী মেয়ের জন্য, তো সেই ক্ষেত্রে ঝাঁকি কেউ যদি না দেয় তাও সেই কাজটা সে করে না বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে আপনি জি। 2-3টা কাজ আমার মনে হয় করা যেতে পারে, যেহেতু আপনি একজন ডিজাইনার। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি SMS মার্কেটিং করতে পারেন, যে আপনি মাঝে মধ্যে কিছু কিছু অফার প্যাকেজ আকারে দিতে পারেন, যে ঠিক আছে মান্থলি সাবস্ক্রিপশন এখন আমাদের এইটার সাথে এই যুক্ত হয়েছে, ওইটার সাথে ওই কানেক্ট করছি, ওইটার সাথে এই হচ্ছে, তাই আপনি আমাদের সাথে যুক্ত হতে এই করুন। তার মানে আপনার নাম্বার যেহেতু আছে, হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনের জি। জন্য WA সেন্ডার নামের একটা টুলস আছে। WA সেন্ডার খুবই $14-15 হবে হয়তো, এটা আমাদের কাছেও আছে, জি। আপনি চাইলে আমি ফ্রিতে আপনাকে শেয়ার করবো গ্রুপে। তো ওই সফটওয়্যারটা দিয়ে আপনি কন্টিনিউ, এটা বিরক্তর জন্য না কারণ হয়, সপ্তাহে 1-2টা করে একটা নির্দিষ্ট ইমেজকে সবাইকে সেন্ড করে দেন, এবং ওখানে যেন পাঞ্চ থাকে। আপনি যেহেতু নিজেই ডিজাইনার, এটা নির্দিষ্ট জি। পাঞ্চ ডেভেলপ করবেন আগে, ওই পাঞ্চটা সবাইকে দিবেন। এটা হচ্ছে বাল্ক এক মেসেজ নম্বর। সিস্টেমের কথা বলছি, এটা 1 নাম্বার। এটা প্রথম দিকে খুব অলসতা লাগলো, এটা খুবই ইফেক্টিভ আর কি। সেকেন্ড নাম্বার হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে মাঝে মধ্যে কোনো একটা ক্যাম্পেইন রান করতে পারেন, কিংবা কোনো একটা অফার জেনারেট করতে পারেন, যে শুধুমাত্র পুরনো গ্রাহকের জন্য। মানে আপনি আমার পুরনো গ্রাহক ছিলেন এবং আপনাকে আমরা রেসপেক্ট করি, এবং আপনার সাথে আমরা কাজ করে খুবই আনন্দিত হয়েছিলাম। আমাদের পুরনো গ্রাহক হিসাবে একটা নতুন অফার আসছে, আপনি চাইলে এটা নিতে পারেন। এটা আপনি মেসেজের থ্রোতে করতে পারেন, এটা পেজের থ্রোতে করতে পারেন, এটা যে কোনো ধরনের তথ্যর মাধ্যমে তার কাছে পৌঁছান। এটা হচ্ছে রিপিট কাস্টমার বাড়ানোর একটা, ইংগেজ করার একটা ইয়া। আরেকটা কাজ করতে পারেন সেটা হলো যে কম্পিটিশন, কিংবা আরেকটা বিষয় আমাদের বাংলাদেশে নতুনভাবে হচ্ছে, সেটা হলো যে পুরনো যারা ট্রাভেল এজেন্সির মালিক কিংবা ট্রাভেল এজেন্সি চালায়, তারা গেট টুগেদার একটা ব্যবস্থা করে ফেলা, যে আপনি এদেরকে বললেন যে ঠিক আছে, যারা ট্রাভেল এজেন্সির সাথে আমরা তো অনেকগুলো কাস্টমার আমরা ব্যবসা করছেন আপনারা, আমরা একটা দিন একটা সাথে বসবো, খাবো, একটু আনন্দ করবো, হয়তোবা সেখানে আপনার 20-30 হাজার টাকা খরচ হবে, বাট এতে করে আপনার রিনাউন, কিংবা এই যে রিইউনিয়নের মাধ্যমে রিনাউন কোনো কিছু আপনি অ্যানাউন্স করবেন, লঞ্চ করবেন, কিছু প্ল্যানিং করলেন যে আমরা ওই দিন আমি কি করব, কিভাবে আমার সার্ভিসটাকে আরও হাইলাইট করব, একটা নির্দিষ্ট জায়গাতে লোকেশন ফিক্স করে আপনি সবাইকে দাওয়াত দিলেন। স্পেসিফিক ওই ক্লায়েন্টদেরকে দাওয়াত দেন যাদের অ্যাবিলিটি ভালো, ক্যাপাবিলিটি আছে, তাদের পটেনশিয়াল এনার্জি আছে, টাকা পয়সা আছে তাদের। আর যারা গরিব তাদেরকে দাওয়াত দিবেন না এরকম বলতেছি না আমি, তবে বলতেছি যে হচ্ছে যে এরকম করা যেতে পারে। তাহলে আমি 2-3টা আইডিয়া দিয়ে দিলাম, যে অফার জেনারেট করেন এবং প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আরেকটা কিছু, একটা সাইকোলজিক্যাল গেমটা আপনাদের সামনে তুলে ধরি। দেখেন অনলাইনে যারা আপনারা কেনাকাটা করছেন, আপনাদের সবাইকেই বলতেছি, তারা একটু খেয়াল করে দেখেন, ওই একবার দেখে কিনেন নাই, বারবার দেখাইছে আপনাকে, বারবার ওই জিনিসটাকে আপনাকে রিপিটলি দেখাইছে, তারপরে না আপনি গেমটা প্লে করছেন, যে ঠিক আছে দেখি তো কি ব্যাপারটা এরকম। আমি নিজেও এরকম হয়েছি আর কি, মানে বারবার চোখের সামনে আসছে যে এটা করলে ভালো, এটা করলে ভালো, এটা করলে ভালো, তারপরে না আমি ওটা কিনছি। তার মানে বাঙালিরা এক বলাতে কেনে না, তাই আপনাকে রিপিটলি কাস্টমারের সামনে যেতে হবে, এটার ব্যবস্থা আপনাকে করতে হবে, যে আমি যেন সপ্তাহে অন্ততপক্ষে একবার করে আমার সকল ক্লায়েন্টকে আমি যেন কিছু না কিছু জানান দিতে পারি, আপডেট দিতে পারি। এই সিস্টেমটা আপনাকে তৈরি করতে হবে। আশা করি বুঝতে পারছেন শাওন ভাই। জি জি জি, অনেক ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে হচ্ছে আপনি সবগুলা 3টা পয়েন্ট ধরে দিয়েছেন। একটা হচ্ছে SMS মার্কেটিং, ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সেন্টারের মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে মাঝে 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 পুরোনো ক্লায়েন্টকে যেন একটা ভালো একটা অফার ওদের সামনে নিয়ে আসতে পারি। আর তৃতীয়ত হচ্ছে রিউনিয়ন, রিউনিয়ন। হ্যাঁ, ওইটা আরেক এই ব্যাপারে যদি স্যার আমি আরেকটা জিনিস প্রশ্ন করি, যেমন হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কেউই হচ্ছে আমার জেলার মধ্যে নেই, সিলেট হবিগঞ্জের মধ্যে নেই, হবিগঞ্জে আছে কয়েকজন, কিন্তু ওদেরকে কি আমি কোনো ভার্চুয়াল কোনো ইভেন্ট বা হচ্ছে ভিডিও কল বা ওইরকম কোনো কিছু করতে পারি কিনা, বা না না ওইটা না, প্রফেশনাল হবে দেখেন কিনা? আমি মোস্তাফিজুর,
আমি একটা ব্যবসার, আপনি তো প্রথমে আমাকে দেওয়া, আমি একটা ট্রাভেল এজেন্সির মালিক, আপনার সাথে আমি কাজ করেছি, আমাকে কোনো না কোনো একটা ভ্যালু তো দেখাবেন। বারে ভাই, বাংলাদেশ কয় হাজার বর্গ মাইল, এই বাংলাদেশে আপনি মনে আচ্ছা করতেছেন যে যারা যারা সিলেটে আছে তারাই শুধু টার্গেট করবেন না, আপনি গোটা বাংলাদেশ টার্গেট করেন। আমাদের কিছুদিন আগে জি বাঘার পাশেই লালপুরে গ্রিন ভ্যালি নামের একটা পার্ক আছে, মধু মধু বিক্রয় করার জন্য একটা গ্রুপ আছে, বিশাল বড় গ্রুপ, নাম ভুলে গেলাম, যাই হোক। ওদের রিইউনিয়ন দেখে আমি পাগল হয়ে গেছি যে এরকমও আচ্ছা প্রোগ্রাম হয়, মানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আসার পর সেই জায়গাতে আমি ট্রাভেল এজেন্সির মালিক, ওই প্রোগ্রামে গেলে আমার এজেন্সিটাকে আরও ডেভেলপ হবে এমন কোনো কিছু রাখছেন আপনি, ওই জায়গাতে আমি যেতে বাধ্য, দাওয়াত দিয়েছেন আপনি, এবং আপনি আমাকে স্পেশালি বলে রাখছেন যে ভাই আপনাকে আসতে হবে, এবং এই প্রোগ্রামে আসলে আপনার এই লাভগুলো হবে, আমি কেন যাব না রে ভাই, সব কাজ বাদ দিয়ে ওখানে চলে যাব আমি। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হলো এই যে আপনি রিইউনিয়ন ব্যবস্থা করবেন, এবং সেটার যদি ক্যাপাসিটি কম রাখেন, যে 10 জনের জন্য আপনি করবেন, আপনি স্পেশালি তাদের সাথে কথা বলেন, মেসেজ দেন, দাওয়াতটা দেন, দেখেন অ্যাকসেপ্ট করছে কয়জন, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। এটা 3 মান্থের পরিকল্পনা করেন, যে এখন থেকে শুরু যদি করেন 3 মাস পর সেই মানে বাস্তবায়ন করবেন ওইটা আমি। তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য মানে রেগুলার কাস্টমার পাওয়ারটা আপনার ট্রাস্ট, তারপরে ট্রাস্ট এবং ট্রাস্ট মানে গতি, আর ট্রাস্ট মানে বিশ্বাস, এই দুটোই বাড়বে। আমার কথা কি বুঝছেন? জি স্যার আমি বুঝতে পারছি স্যার, আমি ক্লিয়ার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি 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 দুঃখিত, আমি আর কাউকে সময় দিতে পারছি না। জুবাইদা সালাম হাত তুলে রেখেছিলেন, আমি একটু অমায়িক প্রকৃতির মানুষ, আমি না ছেড়ে যাই না, তারপর আপনি হাত তুলে রেখেছেন, আপনি বলেন, আনমিউট করেন, বলেন। ঠিক আছে স্যার, তাহলে আমি মোডে চলে যাচ্ছি। ভালো থাকবেন স্যার, আর সবাই থ্যাংক ভালো ইউ শোন ভাই, থাকবেন। থ্যাংক ইউ সো আসসালামু মাচ, আলাইকুম। থ্যাংক ইউ ফর ইওর কোয়েশ্চেনস। জুবাইদা সালাম আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমি কথা বাড়াতে চাই না, অনেক রাত হয়ে গেছে। তো আমার কোশ্চেনটা এরকম যে আমার প্রোডাক্ট আছে কিন্তু সেল নাই। আমি হচ্ছে একজন নারী উদ্যোক্তা, স্টুডেন্ট। ওকে, তো বাসাতেই হচ্ছে আমার প্রোডাক্ট কি নিয়ে প্রোডাক্ট? এসেছি। আমার হচ্ছে ড্রেস। আমি ড্রেস? এটা হচ্ছে, হ্যাঁ, হাতের কাজের ড্রেস। আর আমি নিজে একটা প্রোডাকশন করাচ্ছি, ফিল্ডে দিয়ে এসেছি। সেটা হচ্ছে ঢাকায় জামদানির উপরে কাজ করাচ্ছি। তো আমার প্রোডাক্ট আছে ভাইয়া, কিন্তু সেল নাই। মানে আমি একদমই নতুন, ফেসবুক মার্কেটিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। মানে আমি কি করতে পারি? আমাকে কি রেগুলার বুস্ট করতে হবে নাকি ফলোয়ার বাড়াইতে হবে? মানে একদম ন্যাচারাল কোশ্চেন আমার, আমি হ্যাঁ, একদম নতুন এখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ জুবাইদা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব দারুণ প্রশ্ন করেছেন, সবারই এরকম কমন প্রশ্ন থাকে। আই এম ভেরি পোর, গিভ মি জব, এরকম টাইপের কমন কোয়েশ্চেন আমি বলি যখন এরকম প্রশ্নের উত্তর দেই। আমি খুব গরিব, আমাকে কাজ দাও, মানে এটা শুনতে একটু অকওয়ার্ড লাগলেও দ্যাটস আ পয়েন্ট। আপনি নতুন, আপনি স্টুডেন্ট, আপনি ফেসবুকের কিছু বুঝেন না, আপনি কি করতে হবে সেটা বুঝেন না, এটা কেউ পরোয়া করে না। পরোয়া করে যে আপনার সেল কেন হচ্ছে না, কিংবা আপনার পকেটে টাকা কেন ঢুকছে না, এটা আপনি পরোয়া করলেও অন্যরা পরোয়া করে না। পরোয়া যদি করতে হয়, মানে আপনার প্রোডাক্ট ভালো, সব কিছু করছেন, প্রত্যেকটা পয়েন্টে আপনি পরিশ্রম করছেন। জুবেদা আপু একটু মিউট করে রাখেন, তাতে করে আমার কথা বলাটা সহজ হবে, মিউট করে রাখেন। প্রত্যেকটা পয়েন্টে পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন, শিখছেন, বুঝছেন, তারপরেও সেল হচ্ছে না, তখন কেসটা স্টাডি করার একটা স্কোপ থাকে যে আপনার ভুলটা কোথায়। কিন্তু যখন কোনো উদ্যোক্তা এসেই হাত তুলে দেয় যে স্যার আমি একেবারেই নতুন, আমি আসলে বুঝতেছি না কি করব, তখন আমরা বলি যে আগে কিছুদিন ব্যবসাটার প্রত্যেকটা অপশনে ফলো হয়ে গেছে, প্রত্যেকটা অপশনে আপনাকে যাইতে হবে। যেমন দেখেন, আপনি গুগলকেও যদি বলেন, ইউটিউবকেও যদি বলেন যে উদ্যোক্তাদের ভুলগুলো কি, এবং একজন নতুন উদ্যোক্তা যারা কাপড়ের ব্যবসা করে তারা কি ধরনের কাজ প্রথমে স্টেপ নিতে পারে, যেটাকে আমরা গাইডলাইনের কথা বলি। এই গাইডলাইনটা আমি লিখিত আকারে আমি ইনশাল্লাহ আপনারা একটু মনে করাই দেবেন যে আমি একটা সাপ্লিমেন্টারি আপনাদের দিব, যে স্যার আপনি একটা গাইডলাইনের কথা বলছিলেন, আমরা অলরেডি তৈরি করে রাখছি উদ্যোক্তাদের চেক লিস্ট। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, আমি জুবাইদা আপুর ডেডিকেটেড করছি, মানে এই গানটা না, মানে এই ইয়াটা, মানে অনেকে বলা যায় দিস সং ফর অমুক, তো আমি এটা ডেডিকেশনটা দিচ্ছি হচ্ছে আমাদের জুবাইদা আপুর জন্য। একটু কষ্ট করে দেই, তার কারণে সে ভালো কিছু পাবে আর কি। আমি এমন একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যেটা কিনা হচ্ছে উনি যেন বলতে পারেন যে হচ্ছে এটা আমাদের জন্য ভালো। আমি এটা লিখেছিলাম যে মানে উদ্যোক্তাদের চেক লিস্ট,
আপনি সলিউশন খুঁজেন না, তাহলে পারবেন না। মানে সলিউশন তো অনেক, প্রচুর সলিউশন। আপনার সমস্যা কি সেই অনুযায়ী সলিউশন বের করতে গেলে অনেক প্রবলেম হবে। খুঁজবেন হচ্ছে যে কি কি চেক লিস্ট আছে। ধরেন আপনি দাওয়াত খেতে যাবেন কোথাও, তো দাওয়াত খেতে গেলে কি কি জিনিস মেনটেন করতে হবে। সকালে ঘুম থেকে উঠতে হবে, গোসল করতে হবে, চুলে শ্যাম্পু করতে হবে, তারপরে হচ্ছে ভালো পোশাক পরিধান করতে হবে, সুগন্ধি মাখতে হবে, তারপরে হচ্ছে একটা উপহার কিনতে হবে, তারপরে হচ্ছে সে সবার সাথে ভালো বিহেভ করতে হবে। এই যে কিছু কিছু আপনি চেকলিস্ট মাথায় বানাই ফেললেন, এটা তো অবচেতন মনে করেন, এটা চেতন মনে করেন না। তার মানে এগুলো আপনি করেন, বাট এটা কখনো খেয়াল করেন না। তো সেজন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে একজন উদ্যোক্তাদেরও একটা চেকলিস্ট আছে, যে আমি যে উদ্যোক্তা হব এটার চেকলিস্টটা কি। এই চেকলিস্টটা যদি আপনি মেনে চলেন তাহলে হবে। আচ্ছা, আপনি কি আমাদের হচ্ছে প্রিমিয়াম স্টুডেন্ট না হচ্ছে ফ্রি স্টুডেন্ট, মানে এখনও আপনি ভর্তি হন এরকম আমাকে একটু তথ্য দেন তো জুবাইদা আপু। আপনি কি ভর্তি হয়েছেন? হ্যাঁ, আমি টাকা বিকাশ করছি, আজকে ভর্তি হয়েছে কি জানি না, কনফার্ম না। আচ্ছা ঠিক আছে, মানে তাহলে উদ্যোক্তা এসএমএস দিয়েছে আমাদের আমি সময় না বাড়িয়ে আমার ফাইলটা, যে আমি যে ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি সেই ল্যাপটপে ওই ফাইলটা নেই, আরেকটা ল্যাপটপে আছে, তাই আমাদের গ্রুপে আজকে আমি দিয়ে দিব এটা উদ্যোক্তাদের চেকলিস্ট। চেকলিস্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো সুন্দর করে আমি কয়েকটা যে প্রশ্নগুলো আপনার থাকা উচিত, যে প্রশ্নগুলোর অনুসন্ধান আপনি করবেন সেটা আমি দিব। আমি শেখাবো না কোনো কিছু, আপনি শিখে নেবেন। ওই যে আমি কোনো 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 ক্ষেত্রে বললাম না যে হচ্ছে প্রশ্ন তালাশ করলে উত্তর পাবেন আপনি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা আপনার জন্য হেল্প হবে। আর সেল কেন বাড়ছে না এটা আগে না, সেল না বাড়ার পেছনে অনেক কাজ আছে, যে কাজগুলো আপনি এখনও করেননি বিধায় সেল বাড়তেছে না। তা নাহলে তো সবাই এরকম উদ্যোক্তা হয়ে যেত, মানে কাপড়ের তৈরি করতো, ফিল্ডে কিছু কাজ করতো, লাখ লাখ টাকা সেল হতো। তো সেই ক্ষেত্রে সেলের ক্ষেত্রে কোথাও না কোথাও ব্যারিয়ার আছে, আপনার কোনো না কোনো জায়গাতে ব্যারিয়ার আছে, কম্পিটিটর বেশি আছে, একই জিনিস হয়তো অন্যরাও করতেছে, আপনি হয়তো সেটা করতেছেন না, ইনভেস্ট নাই, বিনিয়োগ নাই, টাকা স্বল্পতা আছে, সময় স্বল্পতা আছে, জানার ব্যাপার আছে, প্রযুক্তি না বোঝার একটা ব্যাপার আছে, আপনারও সময় স্বল্পতা আছে, আপনারও অলসতা আছে, এগুলো অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো যদি সলভ না করেন তাহলে আমার এমন জড়িবুটি নাই যেটা আপনাকে খাওয়াই দিলে আপনার সেল চলে আসবে, এটা কখনোই হবে না। আগে বেসিক জিনিসগুলোকে আপনাকে ফাইন্ড করতে হবে যে কেন হইতেছে না। এই ফাইন্ড করার পর সেগুলোর উত্তর খুঁজে বের করবেন। হ্যাঁ, এটা হতে পারে এক্সপার্টের কাজ, তখন হতে পারে যে স্যার আমি সব কিছু করছি, আমি ইনভেস্ট করছি, আমি শ্রম দিছি, আমি পেজে বুস্ট মারছি, ডলার খরচ করছি, বিজ্ঞাপন বানাইছি, ভিডিও বানাইছি, আমার প্রোডাক্টটাকে ভালো করে প্রেজেন্ট করছি, তারপরেও সেল হইতেছে না। তখন না একজন এক্সপার্ট বের করবে যে আপনার আসলে প্রবলেমটা কোন জায়গায়। কিন্তু এন্ট্রি লেভেলে কখনো একজন এক্সপার্ট সহযোগিতা করতে পারে না। তাই আমি যেটা করতে পারবো, প্রশ্ন রেডি করে দিতে পারবো, যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি খোঁজেন, তাহলে আপনি ভালো সেলার হতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ জুবাইদা সালামকে এবং হচ্ছে শাওন ভাইকে, দুজন হাত নামায় ফেলেন। আমি শেষ করব যেহেতু। তো থ্যাংক ইউ সো মাচ এখানে যারা প্রশ্ন করলেন। আমি জানি না কতটুকু ইনফরমেটিভ ছিল ক্লাসটা, তবে আমি প্রতিটা ক্লাসেই চেষ্টা করব যে আপনাদের এইভাবে হাতে খড়ি দেওয়ার। আপনারা একটু খেয়াল রাখবেন যেটা যেন ধারাবাহিক থাকে। আমি কিন্তু কখনো বিচ্যুত হব না, আমি পয়েন্টে ফিরি, কিন্তু হ্যাঁ আমি পয়েন্টে ফিরি, আমি যত কথা বলি না কেন স্পেসিফিক জায়গাতে আমি ফিরি। তাই এটা আমার বলতে পারেন ভালো গুণ। কেউ কেউ ফিরতে পারে না, মানে এমন কথা বলে ফেলে তারপর আর রিটার্ন করে না, আমি রিটার্ন করি কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা যদি কন্টিনিউ, এটা মাসব্যাপী যেহেতু হবে, প্রায় ক্লাসগুলো রুটিন আমি প্রকাশ করেছি, সেই ক্ষেত্রে আপনারা এটা কন্টিনিউ ক্লাসগুলো করার চেষ্টা করবেন এবং চর্চা করার চেষ্টা করবেন। তাহলে আশা করছি যে আপনারা এখান থেকে হেল্প পাবেন। আরও একটা সুবিধা হচ্ছে যে আমি কিছু হ্যান্ড নোট, রিসোর্স এগুলো কিন্তু গ্রুপে শেয়ার করব। ভর্তি যারা হননি ভর্তি হয়ে নিতে পারেন। মারুফ ভাই যেমন ভর্তি হতে পারেন, মাত্র 99 টাকা ভাই, এটা কোনো কোর্স ফি না। আমি এটা 10,000 টাকাতেও সেল করতে পারি, এটা ব্যাপার না। আমি চাচ্ছি যে আপনি এন্ট্রি ফি দিচ্ছেন, এই টাকা দেওয়ার জন্য আমি একটা নাম্বার দিছিলাম ইনকল মেসেজে, রবি নাম্বার। এই রবি নাম্বারটা তুলে রাখেন যাতে করে আপনি পরবর্তী সময় ফোন দিয়ে ভর্তি হতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। তো আজকে আমি মোস্তাফিজুর বিদায় জানাচ্ছি এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং নেক্সট ক্লাসে কি হবে বলেন তো, কেউ জানেন? রুটিন থেকে কেউ বলতে পারবেন? দেখি পারেন কিনা, কার কাছে রুটিন আছে বলি দেখি তো, আমার সচেতন স্টুডেন্টকে দেখি। নেক্সট ক্লাস কি হবে কে বলতে পারবেন? তাহলে মোস্তাফিজুরকে গুরুত্ব দিচ্ছেন না আপনারা, উদ্যোক্তা তো দিচ্ছেনই না, মোস্তাফিজুরকে গুরুত্ব দিচ্ছেন না। আমি কি মেসেজ দিলাম, কোন জায়গাতে কি শেয়ার করলাম? স্যার কন্টেন্ট ক্যালেন্ডার এবং ওয়ার্কমেটরি কৌশল ফেসবুক পেজের ভুলগুলো। বাহ, আমাদের আমিনা জান্নাত লোপা আপু ধন্যবাদ, আরও অনেকেই বলেছেন।
কন্টেন্ট ক্যালেন্ডার যে কি জিনিস, এটা যে আপনার কাজে কিভাবে দিবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের ক্লাসে যেমন অনেক অ্যামেজিং ব্যাপারগুলো শিখছেন, পরের ক্লাসেও অ্যামেজিং ব্যাপার শিখবেন এবং সেটা আমি হাতে কলমে দেখাই দিব যে কিভাবে এটা করতে হয়। তাই পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি মোস্তাফিজুর উদ্যোক্তায়ন থেকে সাইন অফ হচ্ছি এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল। আমার একজন প্রতিনিধি হয়তো বা এখন থাকবে, যেহেতু ভিডিওটা সেভ হবে, আপনারা চাইলে আমার প্রতিনিধির সাথে প্রশ্ন করে উত্তর নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।